আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো? আশা করতেছি তোমরা সবাই ভালো আছো। যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত আছো তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। সো ফার্স্ট অফ অল সবাই কেমন আছো একটু দ্রুত কমেন্ট করে জানাও এবং কোথা থেকে ক্লাসটা দেখতেছো। যারা ক্লাসে যুক্ত আছো একটু কমেন্ট করে জানাও কি অবস্থা সবার। আচ্ছা, শাহাদাত ইসলাম বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আচ্ছা, এরপরে সালাউদ্দিন বলতেছে আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। রাকিব বলতেছে বগুড়া থেকে। নয়ন বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা ক্লাসে যুক্ত আছো সবাই একটু ফার্স্ট অফ অল যেটা করবা সেটা হচ্ছে যে ক্লাসটাকে একটু শেয়ার করে দাও। হ্যাঁ, নিজেদের টাইম লাইনে একটু শেয়ার করে দাও। আচ্ছা, লিজা বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। মেহেদি বলতেছে সাতক্ষীরা থেকে। তারপরে মনিরা মুন্নি বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। লিঙ্কন রয় বলতেছে হ্যালো ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহিরা সোহা বলতেছে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও আর হচ্ছে তোমরা ক্লাসটাকে একটু শেয়ার করে দাও। হ্যাঁ, আমরা দ্রুত ক্লাসের মধ্যে চলে যাব। তাই? হ্যাঁ, অবশ্যই মেনশন করে দেন। আচ্ছা, আতিকুল ইসলাম আপন বলছে ভাইয়া আপনাকে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, ওকে। শামীম রাজ বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনার পাঞ্জাবিটা অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, বিশাল বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, কেমন? আজকে তাহলে হচ্ছে আমরা কি করব, সমাজবিজ্ঞান নিয়ে একটা ক্লাস করার চেষ্টা করব এবং আমরা এখানে আজকে যেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আজকে কি করব, আলোচনা করব। আচ্ছা, সবার আগে আমি একটু আমার পরিচয়টা দিয়ে দিই। তোমাদের অনেকে হয়তো নতুন ক্লাস করতেছো আমার, সো আমি একটু পরিচয়টা দিয়ে দিই। আমার নাম হচ্ছে সাব্বির হোসেন। হ্যাঁ, আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করি। দেখে আবার মনে হচ্ছে, তোমাদের মনে হইতে পারে এরকম ধরনের যে ইন্টারমিডিয়েট বা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, এমন মনে হতেই পারে, স্বাভাবিক। তো আমি আসলে অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করি আর কি। ঠিক আছে, অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করি। আমার বাড়ি হচ্ছে দিনাজপুর জেলার বিলোর উপজেলাতে আমার বাড়ি। আর আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করতেছি মানে আরইউতে আর কি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, অর্থনীতি নিয়ে আর কি। ঠিক আছে, সমাজবিজ্ঞান পড়াই বলে সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করি না কিন্তু। আচ্ছা, সো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয় আর কি। ঠিক আছে, তো আমরা ক্লাসের মধ্যে চলে যাই একটু। তোমরা যেহেতু অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম, সো আমরা একটু ক্লাসের দিকে যাব, কেমন? ওকে, ঠিক আছে। আচ্ছা, চলো আমরা ক্লাসে চলে যাই। আমরা একটু ক্লাস করি, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। সো আজকে যেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে আমাদের কি বলতো ভাইয়া, প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ এবং সভ্যতা। তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল, আমি যখন গতবার তোমাদের হচ্ছে মানে গতবার যখন আমি তোমাদের ফ্রি ক্লাস নিয়েছিলাম তখন আমি তোমাদেরকে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা পড়াইছিলাম, তাই না? বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি এবং বিকাশ, এই চ্যাপ্টারটা নিয়ে। তো ওই ক্লাসের কমেন্টে তোমরা অনেকেই বলছিলে ভাইয়া এই তৃতীয় চ্যাপ্টারটাতে অনেক সমস্যা আছে, সো এটা একটু পড়াই দেন। তো আমি আজকে একটু তোমাদেরকে এই চ্যাপ্টারটা পড়ানোর চেষ্টা করবো আর কি। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলতেছে কি, আমাদের চ্যাপ্টারের নাম কি বলতেছে, প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ এবং সভ্যতা। তাহলে সবার আগে আমাদেরকে কি জানতে হবে, প্রত্নতত্ত্ব এই যে শব্দটা, এই শব্দটা আসলে কি, তাই না? এই চ্যাপ্টার মানে এই শব্দটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের পুরো চ্যাপ্টারটা। তার মানে এই শব্দটা আমাদেরকে আগে জানতে হবে যে প্রত্নতত্ত্ব জিনিসটা আসলে কি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমি বলতেছি
যে দেখো প্রত্ন শব্দটার অর্থ কি ভাইয়া? প্রত্ন শব্দটার অর্থ হচ্ছে পুরনো। কি বলতো? পুরনো বা প্রাচীন। দেখো প্রত্ন শব্দটার অর্থ হচ্ছে পুরনো, কি পুরনো, ঠিক আছে, পুরনো বা প্রাচীন। আর এই তত্ত্ব শব্দটার অর্থ হচ্ছে অধ্যয়ন বা হচ্ছে কি অনুসন্ধান। তত্ত্ব শব্দটার অর্থ হচ্ছে অনুসন্ধান করা বা অধ্যয়ন করা আর কি। তার মানে দেখো প্রত্ন শব্দের অর্থ হচ্ছে পুরনো বা প্রাচীন, আর তত্ত্ব শব্দের অর্থ হচ্ছে অনুসন্ধান করা বা অধ্যয়ন করা। তার মানে প্রত্নতত্ত্ব বলতে আসলে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে দেখো আমরা যদি এই শব্দটার অর্থটাকে যদি আমরা কি করি ভাঙার, মানে এই শব্দটাকে আমরা যদি ভাঙি, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্ন শব্দের অর্থ হচ্ছে পুরনো বা প্রাচীন, আর তত্ত্ব শব্দের অর্থ হচ্ছে অধ্যয়ন বা হচ্ছে অনুসন্ধান। তার মানে এই শব্দটার মধ্যে কিন্তু আমরা প্রত্নতত্ত্বের অর্থটা খুঁজে পাচ্ছি, তাই না? তাহলে প্রত্নতত্ত্ব কি? প্রত্নতত্ত্ব হচ্ছে এমন একটা বিষয় যেটা কি করে, পুরনো কোনো কিছুকে নিয়ে অনুসন্ধান করে, ঠিক আছে, পুরনো কোনো কিছুকে নিয়ে অনুসন্ধান করে আর কি। সেটাই হচ্ছে কি আমাদের প্রত্নতত্ত্ব। আমি যদি সহজ কথায় বলি তাহলে প্রত্নতত্ত্ব হচ্ছে বিলুপ্ত সংস্কৃতির অধ্যয়ন, অর্থাৎ যেই জিনিসটার উপস্থিতি আগে ছিল কিন্তু এখন নেই, এমন একটা সংস্কৃতির অধ্যয়নকে আমরা বলতেছি প্রত্নতত্ত্ব। কি বলা হচ্ছে ভাইয়া বলো তো? প্রত্নতত্ত্ব বলা হচ্ছে আর কি, ঠিক আছে। তাহলে প্রত্নতত্ত্ব কি? প্রত্নতত্ত্ব হচ্ছে এমন একটা সংস্কৃতি, মানে এমন একটা সংস্কৃতির অধ্যয়ন যেটার উপস্থিতি আগে ছিল কিন্তু এখন নেই আর কি, ঠিক আছে। এটাকেই বলা হচ্ছে কি আমাদের বলতো প্রত্নতত্ত্ব বলা হচ্ছে। তাহলে প্রত্নতত্ত্ব কি? প্রত্নতত্ত্ব হচ্ছে আমাদের কি পুরনো বা প্রাচীন কোনো কিছুর অনুসন্ধান করাকেই হচ্ছে কি বলা হচ্ছে প্রত্নতত্ত্ব বলা হচ্ছে। হ্যাঁ, ওকে। তাহলে দেখো প্রত্নতত্ত্বের কিন্তু একটা উদ্দেশ্য আছে ভাইয়া। কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে যে প্রত্নতত্ত্ব কি করে, প্রাচীন মানুষের ইতিহাস খুঁজে বের করে। কি করে ভাইয়া বলো তো? প্রাচীন মানুষের ইতিহাস খুঁজে বের করে। কিভাবে খুঁজে বের করে? এই যে আমাদের বিভিন্ন ধরনের যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আছে না, এখন কথা হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন কি, এটাতে আমি আসতেছি। তো দেখো আমাদের যে বিভিন্ন ধরনের যে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো আছে, এই নিদর্শনগুলোর মাধ্যমে কি করে, প্রাচীন মানুষের ইতিহাস খুঁজে বের করার চেষ্টা করে প্রত্নতত্ত্ব বিষয়টা আর কি, ঠিক আছে। প্রত্নতত্ত্ব কি করে, যে প্রাচীন মানুষের যে বিভিন্ন ধরনের যে নিদর্শনগুলো আছে, এই নিদর্শনগুলো মানে অনুসন্ধান করে কি করে, তারা হচ্ছে এই নিদর্শনগুলো দেখে বা এই নিদর্শনগুলোর উপর গবেষণা করে তারা কি করে, প্রাচীন মানুষের ইতিহাসটাকে খুঁজে বের করার চেষ্টা করে। এখন কথা হচ্ছে ভাইয়া, প্রাচীন এই যে নিদর্শনগুলো কি কি, আসলে কোন নিদর্শনগুলোর উপর ভিত্তি করে আসলে কি করে, যে প্রত্নতাত্ত্বিকরা হচ্ছে অনুসন্ধান করে বা গবেষণা চালায়। তাহলে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে বোঝাচ্ছে ওই সকল জিনিসগুলোকে, যেই জিনিসগুলো প্রাচীনকালের মানুষরা আসলে ব্যবহার করত। যেমন তারা কি ধরনের মানে তোমার হচ্ছে জিনিসপত্র ব্যবহার করত, কি ধরনের আসবাবপত্র ব্যবহার করত, তারপরে কি ধরনের কাপড় তারা পরিধান করত, তারপরে তাদের হচ্ছে ওই যে আমরা যে বিভিন্ন ধরনের হচ্ছে খাবারের জন্য বিভিন্ন ধরনের প্লেট, জগ, এই জিনিসগুলো ব্যবহার করি না, ওইগুলো তারা কি ধরনের জিনিসগুলো ব্যবহার করতো, এগুলোকেই আসলে বলা হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এক কথায় প্রাচীন মানুষরা যেই জিনিসগুলো ব্যবহার করতো ওইটাকেই বলা হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আর এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর অনুসন্ধান করার মাধ্যমে কি হয়, প্রত্নতাত্ত্বিকরা প্রাচীন মানুষের ইতিহাসটাকে খুঁজে বের করে, যে আজ থেকে 20 বছর আগে বা আজ থেকে 100 বছর আগে বা 50 বছর আগে যে প্রাচীন মানুষরা ছিল, বা আজ থেকে 100 বছর আগে বা আজ থেকে 200 বছর আগে বা আজ থেকে 300, 400, 500 বছর আগে যে মানুষরা ছিল, তারা যে জিনিসগুলো ব্যবহার করত, ওই জিনিসগুলো অনুসন্ধান বা ওই জিনিসগুলোর উপর গবেষণা করে তারা কি করে, প্রাচীন মানুষের ইতিহাসটাকে খুঁজে বের করার চেষ্টা করে আর কি, ঠিক আছে। তাহলে প্রত্নতত্ত্ব কি ভাইয়া? প্রত্নতত্ত্ব হচ্ছে প্রাচীন বা পুরনো কোনো কিছুর অনুসন্ধান করাটাকে আমরা বলতেছি প্রাচীন। অর্থাৎ প্রত্নতত্ত্ব এমন সকল বিষয়কে নিয়ে আলোচনা করে যেটার উপস্থিতি আগে ছিল কিন্তু এখন বর্তমানে নেই আর কি, ঠিক আছে। এরকম বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে। আর প্রত্নতত্ত্বের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটাই, প্রাচীন মানুষের ইতিহাসটাকে খুঁজে বের করা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপর থেকে তাহলে কি কি এমসিকিউ আসতে পারে সেটা একটু দেখে নিই আমরা, ঠিক আছে। আমি যেগুলো বলছি সবগুলোই তোমাদেরকে আমি এমসিকিউ আকারে এখন দেখায় দেওয়ার চেষ্টা করব যে কোন কোন পয়েন্ট থেকে এমসিকিউ গুলো আসবে। আমরা কিন্তু ক্লাসের মধ্যে যে জিনিসগুলো পড়বো ওগুলোর উপর যেগুলো গুরুত্বপূর্ণ মানে এমসিকিউ আছে ওগুলো আমি তোমাদেরকে বলে দিব, কোনটা তোমাদের একাডেমিকের জন্য গুরুত্বপূর্ণ, কোনটা তোমাদের বিশ্ববিদ্যালয়ে কাজে লাগবে সেটাও আমি কিন্তু তোমাদেরকে বলে দিব আজকের ক্লাসে। সো তোমাদেরকে কিন্তু উপস্থিত থাকতে হবে, ঠিক আছে, শেষ পর্যন্ত ক্লাস করতে হবে। তাহলে দেখো এইখানে প্রথমেই প্রশ্ন আসবে ভাইয়া প্রত্ন শব্দটার অর্থ কি? তাহলে আমি বলছি প্রত্ন শব্দটার অর্থ হচ্ছে পুরনো বা প্রাচীন। কি বলতো ভাইয়া? পুরনো বা হচ্ছে প্রাচীন। আর তত্ত্ব শব্দটার অর্থ কি ভাইয়া? তত্ত্ব শব্দের অর্থ হচ্ছে অনুসন্ধান বা হচ্ছে কি অধ্যয়ন। তাহলে এমসিকিউতে আসবে প্রত্ন শব্দের অর্থ কি? পুরনো বা প্রাচীন। তারপরে তত্ত্ব শব্দের অর্থ কি? অনুসন্ধান বা হচ্ছে অধ্যয়ন। এখন কথা হচ্ছে প্রত্নতত্ত্ব আসলে কি? তাহলে প্রত্নতত্ত্ব হচ্ছে দেখো
প্রত্নতত্ত্ব হচ্ছে পুরনো কোনো কিছুকে বের করা, ঠিক আছে, বের করা বা অনুসন্ধান করা। পুরনো কোনো কিছুকে খুঁজে বের করা বা অনুসন্ধান করাই হচ্ছে কি আমাদের প্রত্নতত্ত্ব। জ্ঞানমূলক প্রশ্ন আসবে প্রত্নতত্ত্ব কি, তখন কি বলবা যে প্রত্নতত্ত্ব হচ্ছে কোনো পুরনো কোনো কিছুকে খুঁজে বের করা বা অনুসন্ধান করা, সেটাকে বলতেছে প্রত্নতত্ত্ব। আবার আমরা এই কথাটাও বলতে পারি যে প্রত্নতত্ত্ব হচ্ছে বিলুপ্ত সংস্কৃতির অধ্যয়ন। কি বলতো ভাইয়া? এই যে দেখো, বিলুপ্ত সংস্কৃতির অধ্যয়ন, অর্থাৎ যাদের উপস্থিতি আগে ছিল কিন্তু এখন নেই, এমন কোনো কিছুকে নিয়ে, এমন বিষয়গুলোকে নিয়ে কি করে প্রত্নতত্ত্ব আসলে আলোচনা করে থাকে আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ভাইয়া, প্রত্নতত্ত্ব আমরা কোথায় পড়তেছি? সমাজ বিজ্ঞানের মধ্যে। কিন্তু প্রত্নতত্ত্ব কিন্তু সমাজ বিজ্ঞানের শাখা না, এটা নৃবিজ্ঞানের একটা শাখা। খুব ভালোভাবে মনে রাখবা, এমসিকিউতে আসে এটা, কেমন যে প্রত্নতত্ত্ব শব্দটা কোন বিজ্ঞানের শাখা বলতো ভাইয়া? এটা হচ্ছে আমাদের নৃবিজ্ঞানের একটা শাখা। আমরা প্রত্নতত্ত্ব কোথায় পড়তেছি? সমাজ বিজ্ঞানের মধ্যে পড়তেছি। অনেকে কি করবে, সমাজ বিজ্ঞান দাগায় দিয়ে আসবে, কিন্তু এটা কিন্তু ভুল হয়ে যাবে দাগালে। হ্যাঁ, মনে রাখবা প্রত্নতত্ত্ব হচ্ছে আমাদের নৃবিজ্ঞানের একটা শাখা। কিসের শাখা বলতো ভাইয়া? নৃবিজ্ঞানের একটা শাখা। এখন কথা হচ্ছে নৃবিজ্ঞান কি ভাইয়া? নৃ শব্দের অর্থ হচ্ছে মানুষ। কি বলতো? মানুষ। নৃ শব্দের অর্থ হচ্ছে মানুষ। তার মানে যেই বিজ্ঞানটা কি করে, মানুষকে নিয়ে অধ্যয়ন করে, সেটাকে বলা হচ্ছে নৃবিজ্ঞান। নৃবিজ্ঞান কিন্তু একটা আলাদা সাবজেক্ট। হ্যাঁ, সমাজ বিজ্ঞান আলাদা, নৃবিজ্ঞান কিন্তু একটা আলাদা সাবজেক্ট। তোমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের যারা অনার্স করতেছো, যারা অনার্সে আছে মানে থাকবে আর কি, বা যখন হচ্ছে তোমরা এইচএসসি পাস করে অনার্সে যাবে, তখন দেখবে যে অনেকগুলো সাবজেক্ট থাকবে তোমাদের মানবিকের মধ্যে। তার মধ্যে একটা সাবজেক্ট তোমরা পাবা অ্যানথ্রোপোলজি, যেটার নাম হচ্ছে নৃবিজ্ঞান আর কি, ঠিক আছে। সো দেখো, এই নৃবিজ্ঞান হচ্ছে একটা আলাদা সাবজেক্ট, সোসিওলজি সমাজবিজ্ঞান একটা আলাদা সাবজেক্ট। কিন্তু দেখো প্রত্নতত্ত্বটা আমরা পড়তেছি কোথায়? সমাজবিজ্ঞানের মধ্যে। সমাজবিজ্ঞানের মধ্যে প্রত্নতত্ত্বটা পড়লেও সমাজবিজ্ঞান কিন্তু দেখো, প্রত্নতত্ত্ব কিন্তু সমাজবিজ্ঞানের শাখা না, প্রত্নতত্ত্ব হচ্ছে নৃবিজ্ঞানের একটা শাখা। খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য খুব ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, অনেক ইজি লাগতেছে, লাগবে ইনশাল্লাহ। শেষ পর্যন্ত থাকো, যতগুলা যুগ আছে যুগগুলোকে পড়বো আমরা। এরপরে তোমাদের যুগগুলো পড়তে অনেক বোরিং লাগে, এটা আমি জানি। আমি প্রত্যেকটা যুগ তোমাদেরকে এমনভাবে ধরে ধরে পড়াই দিব যে মানে আমার ক্লাসটা করার পরে তোমার আর যুগগুলো সম্পর্কে কোনো ঝামেলাই থাকবে না, ঠিক আছে। প্রত্যেকটা আমি লিঙ্ক করে দেখাই দিব যে কোনটার সাথে কোনটা লিঙ্ক আর কি। সো এগুলো আমি দেখাই দিব, শেষ পর্যন্ত থাকতে হবে। সো দেখো, তাহলে প্রত্নতত্ত্ব হচ্ছে আমাদের নৃবিজ্ঞানের একটা শাখা। কিসের শাখা বলতো? নৃবিজ্ঞানের একটা শাখা। এরপরে দেখো এমসিকিউতে প্রশ্ন আসবে, প্রত্নতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ কি? মনে রাখবা, প্রত্নতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে আর্কিওলজি। কি বলতো? আর্কিওলজি। এই যে আর্কিওলজি, দেখো ARCHAEOLOGY, এই আর্কিওলজি শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। কোথাকার জন্য ভাইয়া? তোমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য। তোমাদের স্পেলিং নামে একটা টপিক থাকে, ঠিক আছে, ইংরেজির ক্ষেত্রে ভার্সিটি অ্যাডমিশনে। এই স্পেলিংয়ে এই শব্দটা আসে, তোমাদের আর্কিওলজি শব্দটা খুব ভালোভাবে মনে রাখবা কিন্তু, ARCHAEOLOGY, আর্কিওলজি। তাহলে খুব ভালোভাবে মনে রাখবা, কোথায় লাগবে? ইউনিভার্সিটি অ্যাডমিশনের কাছে লাগবে, ঠিক আছে। তাহলে দেখো, প্রত্নতত্ত্ব এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে আর্কিওলজি। এই আর্কিওলজি শব্দটা কোন শব্দ থেকে আসছে ভাইয়া? দেখো, এটা আর্কিওলজি হচ্ছে ইংরেজি শব্দ, কিন্তু এই আর্কিওলজি শব্দটা আসছে আমাদের গ্রিক শব্দ থেকে। কোথা থেকে আসছে? গ্রিক শব্দ থেকে। গ্রিক কোন শব্দ থেকে আসছে ভাইয়া? দুইটা শব্দ থেকে আসছে। গ্রিক দুইটা শব্দ থেকে আসছে, একটা হচ্ছে আর্খায়োস, আরেকটা হচ্ছে লজিয়া। একটা হচ্ছে আর্খায়োস, আরেকটা হচ্ছে লজিয়া। এখন প্রশ্ন হচ্ছে আর্খায়োস শব্দের অর্থ কি? আর্খায়োস শব্দের অর্থ হচ্ছে প্রাচীন, আর লজিয়া শব্দের অর্থ হচ্ছে বিদ্যা। লজিয়া শব্দের অর্থ কি ভাইয়া? বিদ্যা। তার মানে কি করে? প্রত্নতত্ত্ব হচ্ছে আমাদের প্রাচীন কোনো কিছুকে নিয়ে কি করে ভাইয়া? অনুসন্ধান করে। কি করে বলতো? অনুসন্ধান করে থাকে আর কি, ঠিক আছে। এতটুকু বোঝা গেছে কিনা একটু জানাও তো কমেন্ট করে, ক্লিয়ার কিনা। আচ্ছা, যারা ক্লাসে যুক্ত আছো তারা একটু কাইন্ডলি, যদি ক্লাসটা আমার ভালো লাগে তোমাদের, তাহলে ক্লাসটা একটু তাড়াতাড়ি তোমরা শেয়ার করে দাও। হ্যাঁ, সবাই টাইমলাইনে, তোমাদের নিজেদের টাইমলাইনে শেয়ার করবা, পাশাপাশি বিভিন্ন ধরনের যে গ্রুপগুলো আছে এগুলো তো শেয়ার করো, যাতে করে তোমাদের বাকি ফ্রেন্ডরাও কি করতে পারে, এই ক্লাসটা করে উপকৃত হতে পারে, ঠিক আছে। সবাই একটু দ্রুত ভাইয়া করে দাও। আর হ্যাঁ, আরেকটা বিষয় কিন্তু আমি তোমাদেরকে এখানে বলতে চাচ্ছি যে এই যে তোমার হচ্ছে ক্লাস যে আমি করাচ্ছি, এই ক্লাসের উপরে কিন্তু তোমাদের মধ্য থেকে যারা এই ক্লাসটা বেশি পরিমাণে শেয়ার করবে, ঠিক আছে, তাদের মধ্য থেকে কিন্তু কি করা হবে, যে 3 জনকে কিন্তু টি শার্ট দেওয়া হবে। আবার যারা হ্যান্ড নোট পোস্ট করবে তাদের মধ্য থেকেও কিন্তু 3 জনকে কি করা হবে, টি শার্ট দেওয়া হবে। এই যে আমাদের চলো শিখির যে টি শার্ট, ঠিক আছে, এই টি শার্ট কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। হ্যান্ড নোট পোস্ট করতে হবে, পাশাপাশি কি করতে হবে বলো তো, তোমাদেরকে ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করতে হবে। তাহলে তোমাদের মধ্য থেকে যারা বেশি বেশি করে ক্লাসটাকে শেয়ার করবে তাদেরকে কিন্তু এই যে টি শার্ট গিফট করা হবে, ঠিক আছে। এবং কি করা হবে, যারা এই ক্লাসটার উপরে যে হ্যান্ড নোট, এই হ্যান্ড নোটগুলো যারা পোস্ট করবে, ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসের উপরে
উপরে যারা হ্যান্ড নোটগুলো পোস্ট করবে তাদের মধ্য থেকে কিন্তু আবার 3 জনকে এই যে আমাদের যে চলো শিখির যে টি শার্ট, ঠিক আছে, যে এই টি শার্ট কিন্তু তোমাদেরকে গিফট করা হবে। সো যদি টি শার্টটা পেতে চাও তাহলে কি করতে হবে, হ্যান্ড নোট পোস্ট করতে হবে কিন্তু, আর কি করতে হবে, ক্লাসটাকে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে, ঠিক আছে। আমি চাই তোমরা প্রত্যেকে ক্লাসটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে করে আমরা টি শার্ট দেওয়ার সময় কনফিউজ হয়ে যায় যে কাকে ছেড়ে কাকে দিব, সবাইকে যাতে দিতে বাধ্য হই আর কি, ঠিক আছে। সো তোমরা কি করো, বেশি বেশি করে শেয়ার করে দাও ভাইয়া, দ্রুত একটু ক্লাসটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও। ওকে, আমাকে একটু জানাও এতটুকু বুঝতে পারলা কিনা। আচ্ছা, ফারিহা জান্নাত বলতেছে আমার এই সাবজেক্ট নাই, তাও ভাইয়ার ক্লাস ভালো লাগে তাই আসলাম। ধন্যবাদ আপু ক্লাসে আসার জন্য। তোমার ফ্রেন্ডদেরকে যাদের সমাজবিজ্ঞান আছে তাদেরকে তুমি একটু মেনশন করে দাও। আচ্ছা, একটু জানাও আমাকে ক্লিয়ার কিনা সবাই। আচ্ছা, একটু ক্লিয়ার কিনা একটু জানাও, আর ক্লাসটাকে শেয়ার করে দাও তো ভাইয়া, দ্রুত একটু শেয়ার করে দাও। ওকে, মুনিরা মুন্নি বলতেছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার ইজিলি, ওকে ভেরি গুড। তারপরে আরও অনেকেই বলতেছে ক্লিয়ার, ওকে মারিয়া আক্তার ক্লিয়ার, শাহাদাত বলছে জি ভাইয়া ক্লিয়ার, নিলয় ইয়েস, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে ওকে 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 ঠিক আছে, তাহলে আমরা একটু তাহলে সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, কেমন? তাহলে আমরা কি পড়তেছি যে আমাদের হচ্ছে কি বলতো, প্রত্নতত্ত্বের বিষয়টা, এটা আমরা তাহলে জানলাম যে প্রত্নতত্ত্ব কি, তাই না, এই জিনিসটা আমরা দেখলাম। ওকে ভাইয়া, এরপরে আমরা এখানে একটু আসবো, বলছে দেখো নৃবিজ্ঞানী, প্রত্নতত্ত্বের সম্পর্কে নৃবিজ্ঞানী একটা সংজ্ঞা দিছে। নৃবিজ্ঞানীকে ইবি টেইলর, ইবি টেইলর হচ্ছে এডওয়ার্ড বার্নেট টেইলর আর কি, ইবি এর পূর্ণরূপ হচ্ছে এডওয়ার্ড বার্নেট, আর এই যে টেইলর, এই এডওয়ার্ড বার্নেট টেইলর একজন হচ্ছে নৃবিজ্ঞানী, তিনি একটা সংজ্ঞা দিয়েছেন। আমি জাস্ট তার সংজ্ঞাটা একটু বলে দেই আর কি তোমাদেরকে। তো এই যে এডওয়ার্ড বার্নেট টেইলরের একটা বিখ্যাত গ্রন্থ আছে যেটার নাম হচ্ছে ডিকশনারি অফ অ্যানথ্রোপোলজি, এমসিকিউতে আসে ডিকশনারি অফ অ্যানথ্রোপোলজি। এই গ্রন্থটা কার লেখা, সেটা হচ্ছে ইবি টেইলরের। কার বলতো ভাইয়া, এই যে ইবি টেইলরের লেখা একটা গ্রন্থ, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে দেখো যে ইবি টেইলর কি বলতেছে, তার ডিকশনারি অফ অ্যানথ্রোপোলজি গ্রন্থে বলতেছে যে প্রত্নতত্ত্ব হচ্ছে নৃবিজ্ঞানের এমন একটা শাখা, বলতেছে যে এই যে প্রত্নতত্ত্বটা এটা হচ্ছে নৃবিজ্ঞানের এমন একটা শাখা যেটা কি করে, এমন সংস্কৃতির ইতিহাস রচনা করে যেটার অস্তিত্ব আর নেই। মানে যেটা আমি বললাম তোমাদেরকে যে এই যে আমাদের কি প্রত্নতত্ত্ব, এটা হচ্ছে নৃবিজ্ঞানের এমন একটা শাখা যেটা এমন কিছু বিষয়কে নিয়ে আলোচনা করে যেটার উপস্থিতি আগে ছিল কিন্তু এখন আর নেই, ঠিক আছে। এমন বিষয়গুলোকে নিয়ে কি করে, প্রত্নতত্ত্ব হচ্ছে আমাদের আলোচনা করে থাকে আর কি। কি করে ভাইয়া বলতো, আলোচনা করে থাকে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে আসো আমরা একটু প্রত্নতত্ত্বের উৎসগুলো দেখার চেষ্টা করব। অনেক সময় পরীক্ষার মধ্যে আসে যে প্রত্নতত্ত্বের উৎসগুলো কি কি, এমসিকিউতে আসতে পারে, হ্যাঁ, তাহলে একটু মনে রাখবা প্রত্নতত্ত্বের উৎস বলতে কি বোঝাচ্ছে আসলে এক্স্যাক্টলি, উৎস বলতে আসলে এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে। তার মানে এখানে দেখো এই যে প্রত্নতত্ত্ব, এই যে আমি কি বললাম, প্রত্নতত্ত্ব কি করে, প্রাচীন কোনো কিছুকে নিয়ে আলোচনা করে বা অনুসন্ধান করার চেষ্টা করে, বা প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো আছে এগুলোর মাধ্যমে প্রাচীন জিনিসগুলোকে, প্রাচীন মানুষের ইতিহাস খুঁজে বের করার চেষ্টা করে। এখন কথা হচ্ছে আমি যে প্রাচীন মানুষের যে ইতিহাসগুলো যে খুঁজে বের করব, এটার জন্য কি কি উপকরণ আমার লাগবে, ওইটাকেই বলা হচ্ছে উৎস। কি বলা হচ্ছে ভাইয়া, উৎস। তাহলে আমি কিভাবে প্রাচীন মানুষের ইতিহাস খুঁজে পাবো, বা কি কি জিনিসগুলো দেখে আমি কি করতে পারবো যে প্রাচীন মানুষের ইতিহাসটা খুঁজে পাবো বা খুঁজে বের করতে পারবো বা অনুসন্ধান করতে পারবো, ওইটাকেই বলা হচ্ছে প্রত্নতত্ত্বের উৎস। তাহলে প্রত্নতত্ত্বের উৎস হিসেবে কি কাজ করে ভাইয়া, যেমন প্রাচীন সাহিত্য প্রত্নতত্ত্বের উৎস হিসেবে কাজ করে। প্রাচীন সাহিত্য বলতে আমরা বলতে পারি, আমরা সবাই শুনছি তাই না, ট্রয় নগরী ধ্বংসের যে ঘটনার কথা, এই ট্রয় নগরী ধ্বংসের ঘটনার কথা আমরা সবাই শুনছি। তো দেখো এই যে ট্রয় নগরীর যে ধ্বংসের যে ঘটনা, এটার উপর ভিত্তি করে আমাদের মহাকবি ইয়ার ছিল, কার বলতো, মহাকবি হচ্ছে হোমারের হচ্ছে দুইটা বিখ্যাত মহাকাব্য ছিল। আমাদের কবি হোমারের কি ছিল, দুইটা বিখ্যাত মহাকাব্য ছিল, একটা হচ্ছে ইলিয়াড আর একটা হচ্ছে ওডিসি। কি বলতো ভাইয়া, একটা হচ্ছে ইলিয়াড আর একটা হচ্ছে ওডিসি। তো এই যে ইলিয়াড যে গ্রন্থটা, এই ইলিয়াড গ্রন্থটার মধ্যে হোমার কি করছিল, হোমার হচ্ছে ট্রয় নগরী ধ্বংসের যে বর্ণনা, এই বর্ণনাটা তিনি কি করছেন, যে এই তার যে গ্রন্থটা, এই গ্রন্থটার মধ্যে আসলে তিনি তুলে ধরছিলেন আর কি, ঠিক আছে, কি করছেন, তুলে ধরছেন। আর যেটা ওডিসি, এই ওডিসির মধ্যে রাজা ওই ট্রয় নগরী ধ্বংসের পর কিভাবে তার রাজ্যের মধ্যে ফিরে আসে, এই জিনিসটা তিনি আসলে কি করছে, ওই ওডিসির মধ্যে মানে বর্ণনা করছে, যে ফিরে আসার ক্ষেত্রে তিনি আসলে সমুদ্রপথে কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন, ওই জিনিসগুলো ওডিসির মধ্যে তুলে ধরা হয়েছে। তো দেখো ট্রয় নগরী সম্পর্কে
আমরা আসলে জানতে পারি কিভাবে? এই যে হোমারের কিন্তু দেখো, হোমারের এই মহাকাব্য, এই যে ইলিয়াড, এই ইলিয়াড পড়ার মাধ্যমে কিন্তু আমরা ট্রয় নগরী সম্পর্কে জানতে পারি আর কি। তাহলে দেখো এই যে হোমারের যে ইলিয়াড, এটা কিন্তু একটা প্রাচীন সাহিত্য, তাই না? তাহলে এই প্রাচীন সাহিত্য পড়ে আমরা কি করতে পারতেছি? এই যে ট্রয় নগরী, এই ট্রয় নগরীর অবস্থানের কথা জানতে পারতেছি। তার মানে এই প্রাচীন সাহিত্য কি করতেছে? যে প্রাচীন ইতিহাস, দেখো প্রাচীন সাহিত্যগুলো কি করতেছে? প্রাচীন ইতিহাস খুঁজে বের করতে সহায়তা করতেছে, তাই না? তার মানে প্রাচীন সাহিত্য কি করে? যে প্রত্নতত্ত্বের উৎস হিসেবে কাজ করে। এখানে দেখো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এখান থেকে একটা প্রশ্ন আসবে যে ট্রয় নগরীর অবস্থান কোথায়? ঠিক আছে, মনে রাখবা তুরস্কতে। কোথায় বলো তো? তুরস্কতে। ঠিক আছে, প্রশ্ন আসবে কিন্তু, ভার্সিটি এডমিশনে আসে, অনেকবার আসছে দেখবা। তাহলে দেখো ট্রয় নগরীর অবস্থান কোথায় ভাইয়া? তুরস্কতে। কোথায়? তুরস্কতে আর কি। ঠিক আছে, তাহলে প্রাচীন সাহিত্য কি করে? আমাদের প্রত্নতত্ত্বের উৎস হিসেবে কাজ করে। এরপরে দেখো মৌখিক ইতিহাস বা স্থানীয় জ্ঞান, এটাও কি করে? যে প্রত্নতত্ত্বের উৎস হিসেবে আমাদের কাজ করে। মৌখিক ইতিহাস বা হচ্ছে কি আমাদের স্থানীয় জ্ঞান, সেটা হচ্ছে কি করে? প্রত্নতত্ত্বের উৎস হিসেবে কাজ করে। যেমন ধরো বগুড়ার মহাস্থানগড়ের কথা যদি আমরা বলি, ঠিক আছে, মহাস্থানগড় সম্পর্কে আমরা আসলে জানতে পারছি কিভাবে? যে এটা জানতে পারছি হচ্ছে ওইখানকার মানুষের যে স্থানীয় জ্ঞান, ঠিক আছে, বা হচ্ছে কি আমাদের তাদের যে মৌখিক ইতিহাস, এগুলো শুনে কিন্তু আমরা কি করতে পারছি? যে প্রত্নতাত্ত্বিকবিদরা কি করছে? যে মহাস্থানগড়ের কিন্তু কি পাইছে? যে সন্ধান তারা আসলে পাইছে। তার মানে মৌখিক ইতিহাস বা স্থানীয় মানুষের যে জ্ঞান, এটা থেকেও কিন্তু কি হয় বলতো? যে সেটা হচ্ছে যে এটাও কিন্তু প্রত্নতত্ত্বের উৎস হিসেবে কাজ করে, অর্থাৎ প্রাচীন মানুষের ইতিহাস খুঁজে বের করার ক্ষেত্রে কি করে? সহায়তা করে থাকে আর কি। তাহলে দেখো প্রাচীন, দেখো এখানে দেখো প্রত্নতত্ত্বের উৎস হিসেবে কাজ করে কোনগুলো? প্রাচীন সাহিত্য, মৌখিক ইতিহাস বা স্থানীয় জ্ঞান, এগুলো কি করে? প্রত্নতত্ত্বের উৎস হিসেবে আমাদের কাজ করে থাকে। এছাড়া আরো বিভিন্ন ধরনের আছে, যেমন আমরা দেখতে পাবো যে মহাস্থানগড়ে যদি যাও, তাহলে ওইখানে দেখবা যে মহাস্থানগড়ে জাদুঘর আছে, তাই না? ওই জাদুঘরের মধ্যে দেখবা যে আমাদের হচ্ছে যারা ছিল আর কি, রাজা শশাঙ্ক থেকে শুরু করে যারা ওইখানে ছিল আর কি, তাদের যে ব্যবহৃত যে জিনিসপত্রগুলো ওখানে কিন্তু ওই সবগুলোই সংরক্ষণ করা আছে। কিছু কিছু কিন্তু সংরক্ষণ করা আছে, সবগুলো নেই হয়তো, কিন্তু কিছু কিছু হচ্ছে সংরক্ষণ করা আছে। এবং ওইগুলোর উপর ভিত্তি করে তারা কি করে? যে প্রত্নতাত্ত্বিকরা হচ্ছে ওগুলোর উপর গবেষণা করে তাদের ইতিহাস সম্পর্কে কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছে আর কি। অর্থাৎ দেখো প্রাচীন সাহিত্য, মৌখিক ইতিহাস, স্থানীয় জ্ঞান, তারপরে কি সরকারি মানে সরকারি হচ্ছে কি উৎস, বা হচ্ছে আমাদের কি যে প্রত্নতাত্ত্বিক যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি যেগুলো জাদুঘরে সংরক্ষণ করা আছে, এগুলোও কি করে? যে প্রাচীন মানুষের ইতিহাস খুঁজে বের করতে সহায়তা করে। তার মানে এগুলো সবগুলোই হচ্ছে কি আমাদের প্রত্নতাত্ত্বিক মানে প্রত্নতত্ত্বের বা প্রাচীন মানুষের ইতিহাস খুঁজে বের করার উৎস বা উপকরণ আমরা বলতে পারি এক্স্যাক্টলি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে যাব এখানে। দেখো প্রত্নতত্ত্বের সময়কালের ভিত্তিতে আমাদের সমাজের শ্রেণী বিভাগ। তাহলে এখানে একটু এমসিকিউর জন্য লাগবে, আমি জাস্ট কয়েকটা পয়েন্ট এখানে বলে দিই তোমাদেরকে। দেখো লিখন শক্তির উপর ভিত্তি করে মানব ইতিহাসকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে পাথরের যুগ আর একটা হচ্ছে ধাতুর যুগ। তাহলে প্রশ্ন আসবে এমসিকিউতে, লিখন শক্তির উপর ভিত্তি করে মানব ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে পাথরের যুগ আর একটা হচ্ছে ধাতুর যুগ আর কি। হ্যাঁ, এই যুগগুলোতে ঢুকতেছি আস্তে আস্তে। এই যখন হচ্ছে যুগ পড়ানো শুরু করবো তখন আমি এখানে বিস্তারিত বলে দিব সবকিছু। পরেরটা বলছে, দেখো বলছে মানুষের ব্যবহৃত হাতিয়ারের উপর ভিত্তি করে। তাহলে এখানে দেখো লিখন শক্তির উপর ভিত্তি করে দুই প্রকার, পাথরের যুগ, ধাতুর যুগ। এরপরে বলতেছে দেখো মানুষের ব্যবহৃত হাতিয়ারের উপর ভিত্তি করে প্রত্নতাত্ত্বিকরা কি করছে? মানব ইতিহাসকে তিন ভাগে ভাগ করছে। কয় ভাগে? তিন ভাগে। একটাকে বলছে পুরনো প্রস্তর, একটা হচ্ছে নব্য প্রস্তর, আর একটা হচ্ছে ধাতুর যুগ। আবার দেখো কেউ কেউ আবার ধাতুর যুগকে দুই ভাগে ভাগ করছে। ধাতুর যুগকে দুই ভাগে, একটা হচ্ছে ব্রোঞ্জ যুগ আর একটা হচ্ছে লৌহ যুগ আর কি। ঠিক আছে, তাহলে এগুলো একটু এমসিকিউর জন্য দেখার চেষ্টা করবা। তাহলে আমরা এখন কোথায় যাব ভাইয়া? আচ্ছা লিখে দিলে ভালো হতো, নোট করে নিতাম। কোনগুলো লিখে দিতে বলতেছো একটু যদি ক্লিয়ার করতে আর কি। আমি তো লিখেই দিচ্ছি, যেগুলো লিখার লাগবে ওগুলো আমি লিখে দেবো আর কি। কেমন? যেগুলো স্লাইডে পাবো না লিখে দেওয়ার লাগবে ওগুলো আমি লিখে দেবো। আচ্ছা তাহলে দেখো আমরা তাহলে হচ্ছে কি করি। আচ্ছা তোমরা যারা ক্লাসে যুক্ত আছো সবাই 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 একটু ইজি লাগতেছে ক্লাসটা, তাই না? আচ্ছা অনেকে বলতেছো যে ক্লাসটা করে অনেক ইজি লাগতেছে। ইজি লাগবে ইনশাল্লাহ, এখনো তো যুগের বিষয়গুলোতে যায়নি, ওখানে গেলে আরো ইজি লাগবে। সো তোমরা সবার আগে যেটা করো যে এই ক্লাসটাকে একটু শেয়ার করে দাও ভাইয়া, কাইন্ডলি সবাই হচ্ছে শেয়ার করে দাও। আর হচ্ছে কি করো যে তোমাদের নিজেদের টাইমলাইনে তো শেয়ার করবা, পাশাপাশি বিভিন্ন ধরনের যে গ্রুপগুলো আছে ওগুলো তো শেয়ার করে দাও, যাতে করে তোমাদের ফ্রেন্ডরাও কি হতে পারে যে পায়। আর হ্যাঁ
আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা তোমাদের মধ্য থেকে যারা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবে এবং এই ক্লাসগুলোর পর যারা হ্যান্ড নোট পোস্ট করবে তাদেরকে কিন্তু তাদের মধ্য থেকে মানে ক্লাস শেয়ার করার জন্য 3 জন এবং হ্যান্ড নোট পোস্ট করার জন্য 3 জনকে কিন্তু আমরা এই যে টি শার্ট প্রদান করবো আর কি, ঠিক আছে? আমাদের চলো শিখের যে টি শার্ট এটা তোমরা হয়তোবা অন্য কিছু ভাবতে পারো যে মার্কেটিং বা অন্য কিছুর জন্য, আসলে এটা না। আমরা তোমাদের এই কষ্টের কারণে যে তোমরা বেশি পরিমাণে শেয়ার করতেছো বা হচ্ছে হ্যান্ড নোটগুলো কষ্ট করে লিখে এখানে পোস্ট করতেছো, যে কারণে ভালোবাসা স্বরূপ আমাদের পক্ষ থেকে তোমাদেরকে আমরা একটা করে টি শার্ট দিব আর কি, ঠিক আছে? তো এটাই হচ্ছে বিষয়। তাহলে তোমরা কি করো যে হচ্ছে হ্যাঁ আমি যেগুলো পড়াচ্ছি এগুলো নোট করবা সুন্দর করে, আমার কথাগুলো করে নোটগুলো পোস্ট করবা আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখন আমরা যুগের মধ্যে যাব ভাইয়া। এই যে দেখো এখান থেকে মজা শুরু হবে এখন। তাহলে আমি যুগের বিষয়টা বলি। প্রথমেই যে যুগটা আসতেছে সেটা হচ্ছে প্রাচীন প্রস্তর। এখন প্রথম কথা হচ্ছে ভাইয়া এখানে তো অনেকগুলো যুগ আছে, মানে প্রায় 5টা যুগ আছে, কোন যুগগুলো ভালো করে পড়বো আর কি, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তাহলে আমি বলবো প্রথমেই 3টা যুগকে রেকমেন্ড করব আমি। একটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, একটা নব্যপ্রস্তর যুগ, আর একটা হচ্ছে লৌহ যুগ। এই 3টা যুগ ভালোভাবে পড়বা। এইখান থেকে সিকিউ আসবে, 100% সিকিউ আসবে। যুগ থেকে প্রশ্ন আসলে এই 3টা থেকেই আসবে। একটা হচ্ছে প্রাচীন প্রস্তর, একটা নব্যপ্রস্তর, আর একটা হচ্ছে লৌহ যুগ। এই 3টা যুগ থেকে প্রশ্ন আসবে সিকিউতে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কোথায় যাব? প্রাচীন প্রস্তর। দেখো প্রাচীন প্রস্তর যুগের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্যালিওলিথিক এজ। কি বলতো? প্যালিওলিথিক এজ হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের ইংরেজি প্রতিশব্দ। তো এই যে প্যালিওলিথিক এজ, এটা হচ্ছে একটা ইংরেজি শব্দ যেটা আসছে কোথা থেকে? গ্রিক শব্দ থেকে। কোথা থেকে? গ্রিক শব্দ থেকে। গ্রিক কোন শব্দ? গ্রিক শব্দ প্যালিও আর হচ্ছে লিথোস থেকে। এখন কথা হচ্ছে প্যালিও শব্দের অর্থ কি? প্যালিও শব্দের অর্থ হচ্ছে প্রাচীন, আর লিথোস শব্দের অর্থ হচ্ছে পাথর। অর্থাৎ দেখো প্রাচীন প্রস্তর, প্রস্তর শব্দটার অর্থ কি? প্রস্তর শব্দের অর্থ হচ্ছে পাথর। তার মানে দেখো প্রাচীন প্রস্তর যুগ কাকে বলা হচ্ছে? যে যেই যুগে মানুষ কি করতো? হাতিয়ার হিসেবে পাথর ব্যবহার করতো, ওইটাকে প্রাচীন প্রস্তর যুগ বলা হচ্ছে। কি বলা হচ্ছে? প্রাচীন প্রস্তর যুগ। আরো কিছু বৈশিষ্ট্য আছে, আমরা সামনের দিকে দেখবো, কেমন? আচ্ছা, তাহলে এখানে দেখো যে ভূবিজ্ঞানীরা যেই যুগকে প্লাইস্টোসিন যুগ বলছে, সেইটাকেই আবার প্রত্নতাত্ত্বিকবিদরা কি বলতেছে? প্রাচীন প্রস্তর যুগ। অর্থাৎ প্রত্নতাত্ত্বিকবিদরা এই যুগটাকে বলতেছে প্রাচীন প্রস্তর যুগ, কিন্তু ভূতাত্ত্বিকরা এই যুগটাকে তারা বলছে প্লাইস্টোসিন যুগ। একই জিনিস কিন্তু, হ্যাঁ, মানে একই জিনিস কিন্তু। তাহলে এখান থেকে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে, প্রাচীন প্রস্তর যুগকে ভূবিজ্ঞানীরা কি হিসেবে আখ্যায়িত দিয়েছেন, মানে আখ্যায়িত করেছেন, সেটা হচ্ছে প্লাইস্টোসিন যুগ হিসেবে। তাহলে প্রাচীন প্রস্তর যুগকে যে প্রত্নতাত্ত্বিকবিদরা যেই যুগটাকে প্রাচীন প্রস্তর যুগ বলতেছে, ঠিক ওই যুগটাকেই ভূবিজ্ঞানীরা কি করছে? প্লাইস্টোসিন যুগ বলে আখ্যায়িত করেছেন আর কি। তাহলে এমসিকিউতে আসতে পারে এটা কিন্তু, হ্যাঁ, তাহলে মনে রাখবা। আচ্ছা, এরপরে বলছে দেখো ভাইয়া, তারপরে বলতেছে দেখো এই যুগের সময়কাল কত ছিল? এই যুগের সময়কাল ছিল 2 লক্ষ বছর আর কি। প্রাচীন প্রস্তর যুগের সময়কাল ছিল 2 লক্ষ বছর। অর্থাৎ দেখো 25 লক্ষ বছর পূর্বে এটার শুরু হয় এবং 10,000 বছর আগে কি হয়? এটার শেষ হয়। এবং দেখো এই যে যুগ, প্রাচীন প্রস্তর যুগের যে প্রধান অধিবাসী ছিল 2টা মানুষ আর কি, 2 প্রজাতির মানুষ ছিল এই যুগের প্রধান অধিবাসী। একটা হচ্ছে নিয়ান্ডারথাল মানুষ, আরেকটা হচ্ছে ক্রো-ম্যাগনন মানুষ, ঠিক আছে? এরা 2 জন হচ্ছে কি? এই 2 জন, একটা হচ্ছে নিয়ান্ডারথাল মানুষ, আরেকটা হচ্ছে ক্রো-ম্যাগনন মানুষ। এরা 2 জন হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের কি ছিল বলো তো ভাইয়া? যে প্রধান অধিবাসী ছিল। তাহলে প্রশ্ন আসবে প্রাচীন প্রস্তর যুগের প্রধান অধিবাসী কারা? একটা হচ্ছে নিয়ান্ডারথাল মানুষ, আরেকটা হচ্ছে ক্রো-ম্যাগনন মানুষ। এখন ভাইয়া আমরা একটু সামনের দিকে দেখি। সো দেখো হাতিয়ারের ব্যবহার উপর ভিত্তি করে আবার আমাদের কি করা হয়? এই যে প্রাচীন প্রস্তর যুগ, এই যুগটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাইয়া? 3 ভাগে ভাগ করা হয়। কিসের উপর ভিত্তি করে? হাতিয়ারের ব্যবহারের উপর। হাতিয়ার মানে কি? যে হাতিয়ারগুলো কি দিয়ে তৈরি করা হবে? হাতিয়ার কোনগুলো? ওই যে আমাদের মধ্যে কি যে দা, ছুরি, তারপরে কি এই যে কুঠার, এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে হাতিয়ার। সো হাতিয়ারের ব্যবহারের উপর ভিত্তি করে এই যুগকে 3 ভাগে ভাগ করা হয় ভাইয়া। কয় ভাগে? 3 ভাগে। অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগে হাতিয়ারগুলো তৈরি করা হয়তো কি দিয়ে? পাথর দিয়ে তৈরি করা হয়তো। এই জন্য এই যুগটার নাম দেওয়া হয়েছে প্রাচীন প্রস্তর যুগ আর কি, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে হাতিয়ারের ব্যবহারের উপর ভিত্তি করে এই যে প্রাচীন প্রস্তর যুগ, এটাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নিম্ন প্রাচীন প্রস্তর, একটা মধ্য প্রাচীন প্রস্তর, আর একটা হচ্ছে উচ্চ প্রাচীন প্রস্তর। তাহলে দেখো এখানে এমসিকিউর জন্য আমি পয়েন্টগুলো একটু ধরাই দিই তোমাদেরকে, কেমন? তাহলে দেখো মধ্য প্রাচীন প্রস্তর, এখান থেকে প্রশ্ন আসবে যে মধ্য প্রাচীন প্রস্তরের সংস্কৃতিকে কি বলা হয়? মুন্তেরীয় বলা হয়। কি বলা হয়? মুন্তেরীয়। তাহলে মনে রাখবা মধ্য প্রাচীন প্রস্তর যুগের আমাদের সংস্কৃতি কি নামে পরিচিত ভাইয়া? মুন্তেরীয় নামে পরিচিত। এমসিকিউতে আসে কিন্তু, ঠিক আছে? এরপর দেখো এই যে নিয়ান্ডারথাল মানুষ, আমরা বললাম 2 ধরনের মানুষ হচ্ছে আমাদের কি প্রাচীন প্রস্তর যুগের প্রধান অধিবাসী ছিল। একটা হচ্ছে ভাইয়া
নিয়ান্ডারথাল মানুষ, আরেকটা হচ্ছে ক্রোম্যাগনন মানুষ। তাহলে এখন প্রশ্ন আসবে, নিয়ান্ডারথাল মানুষ প্রাচীন প্রস্তর যুগের মানে যে 3 ভাগে যে ভাগ করা হয় প্রাচীন প্রস্তর যুগে, এই ভাগের মধ্যে কোন ভাগের মানুষ ছিলেন? তাহলে মনে রাখবা, নিয়ান্ডারথাল মানুষ হচ্ছে মধ্য প্রাচীন প্রস্তর যুগের অধিবাসী ছিলেন। কোন যুগের ভাইয়া? মধ্য প্রাচীন প্রস্তর যুগের হচ্ছে অধিবাসী ছিলেন আর কি, ঠিক আছে? তাহলে নিয়ান্ডারথাল মানুষ হচ্ছে মধ্য প্রাচীন প্রস্তর যুগের অধিবাসী ছিলেন, আর এই যে আমাদের ক্রোম্যাগনন মানুষ, এরা হচ্ছে উচ্চ প্রাচীন প্রস্তর যুগের অধিবাসী ছিলেন। কোন যুগের? উচ্চ প্রাচীন প্রস্তর যুগের হচ্ছে আমাদের যে ছিলেন আর কি, অধিবাসী ছিলেন আর কি, ঠিক আছে? তাহলে এইখানে দেখো, এখানে একটা জিনিস মনে রাখবা, যে এই যে আমরা যখন এই যে প্রাচীন প্রস্তর যুগের যখন বৈশিষ্ট্যগুলো পড়বো, তখন আমরা দেখবো যে এই যুগে আগুনের আবিষ্কার হয়। কি হয় ভাইয়া? আগুনের আবিষ্কার হয়। মনে রাখবা, আগুনের, পাথরের সাথে পাথর ঘষে সর্বপ্রথম আগুনের আবিষ্কার করে এই ক্রোম্যাগনন মানুষরা। কারা বলতো? এই ক্রোম্যাগনন মানুষরা কি করে? যে পাথরের সাথে পাথর ঘষে সর্বপ্রথম আগুনের আবিষ্কার করে। ঠিক আছে ভাইয়া, মনে রাখার চেষ্টা করবা এটা। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা একটু দেখার চেষ্টা করি। এখন আমরা যাব কোথায়? বৈশিষ্ট্যের মধ্যে যাব। তাহলে এইখানে মজাটা আছে ভাইয়া, দেখো আমি লিঙ্ক করে পড়াই দিব, তাহলে তোমাদের কি হবে না, যে কোনো ঝামেলা হবে না এইখান থেকে। তাহলে দেখো, এই যে প্রথম যে বৈশিষ্ট্যটা কি বলতেছে ভাইয়া, যে প্রাচীন প্রস্তর যুগের মানুষরা কি করতো? খাদ্য সংগ্রহ করতো, অর্থাৎ খাদ্য তারা সংগ্রহ করতো, তারা খাদ্য উৎপাদন করতো না। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে তারা সম্পূর্ণরূপে প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। কি ছিল? প্রকৃতির উপর নির্ভরশীল ছিল, অর্থাৎ প্রকৃতি থেকে তারা যা পাইতো তাই তারা খাদ্য হিসেবে গ্রহণ করতো। অর্থাৎ প্রকৃতি থেকে তারা যা পাইতো তাই তারা খাদ্য হিসেবে গ্রহণ করতো, এবং তারা নিজেরা কোনো কিছু উৎপাদন করতে পারতো না আর কি। অর্থাৎ তারা ছিল পুরোটাই কি? প্রকৃতির উপর নির্ভরশীল। কিসের উপর নির্ভরশীল ভাইয়া? প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। তাদের নিজস্ব কোনো কি ছিল না, যে উৎপাদন কৌশল ছিল না, তারা কিছু উৎপাদন করতে পারতো না। তারা প্রকৃতি থেকে যা পাইতো, ফল মূল এগুলো যা পাইতো, আবার প্রকৃতির যে বিভিন্ন যে পশু পাখিগুলো আছে, এই পশু পাখি শিকার করে তারা কি করতো? তাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করতো, কিন্তু তারা নিজেরা কোনো কিছু উৎপাদন করতে পারতো না। অর্থাৎ তারা পুরোটাই ছিল প্রকৃতির উপর নির্ভরশীল। এবং দেখো, এই প্রকৃতির উপর নির্ভরশীল থাকার কারণে যে তারা যাযাবরের মতো জীবনযাপন করতো। এখন কথা হচ্ছে, যাযাবর কি? যাযাবর হচ্ছে যারা এক জায়গা থেকে আরেক জায়গায়, তারপরে আরেক জায়গা থেকে আরেক জায়গায় এইভাবে যারা বসবাস করে বেড়ায়, অর্থাৎ নির্দিষ্ট কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস করে না, এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গায় এইভাবে যারা বসবাস করে বেড়ায় তাদেরকে বলা হচ্ছে যাযাবর। এখন কথা হচ্ছে ভাইয়া, যে প্রথম জিনিসটা দেখলাম যে তারা হচ্ছে প্রকৃতির উপর নির্ভরশীল ছিল এবং তাদের কোনো উৎপাদন কৌশল ছিল না। প্রকৃতি থেকে তারা যা পাইতো তা খাইতো, ঠিক আছে? গাছ থেকে তারা যেই ফল পাইতো ওইটাই শুধু তারা খাদ্য হিসেবে গ্রহণ করতো। নতুন করে গাছ লাগায়, তারপরে ফল উৎপাদন করা, চাষাবাদ করা, এগুলো তারা কিছু করতে পারতো না, ঠিক আছে? মানে উৎপাদন কৌশলই তারা জানতো না ওই সময়টাতে। তারা কোনো কিছু নিজেরা উৎপাদন করতে পারতো না, সম্পূর্ণরূপে প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। তো দেখো, যেহেতু তারা প্রকৃতির উপর নির্ভরশীল ছিল, তার মানে প্রকৃতি থেকে যা পাইতো তাই খাইতো। তা এই জন্য তাদেরকে কি করতে হইতো বলতো? যাযাবরের মতো জীবনযাপন করতে হইতো, মানে এক স্থান থেকে আরেক স্থানে মানে বসবাস করে বেড়াইতে হতো। কেন বসবাস করে বেড়াইতে হতো? এখানে একটা পয়েন্ট আছে, দেখো। কারণ হচ্ছে যে দেখো, তুমি যখন কি করবা, যে ধরো তুমি একটা নির্দিষ্ট এলাকায় ধরো তুমি হচ্ছে কি করলা, বসবাস করা শুরু করলা আর কি, ঠিক আছে? নির্দিষ্ট এলাকা, যেমন ধরো আমি বললাম রাজশাহীর কথাই যদি বলি, রাজশাহী। সো এই ধরো তুমি কি করতেছো, মানুষরা কি করতেছে, যে ধরো প্রাচীন রাজশাহীকে আমরা ধরলাম যে প্রাচীন কালের মানুষরা কি করতেছে, যে সর্বপ্রথম কি হচ্ছে, যে প্রাচীন প্রস্তর যুগের মানুষরা সর্বপ্রথম হচ্ছে রাজশাহীতে এসে বসবাস শুরু করলো। তো এই রাজশাহীর মধ্যে, রাজশাহীর যে বিভিন্ন ধরনের গাছপালা বা প্রাকৃতিক থেকে যেই খাদ্যগুলো তারা পাবে সেগুলোই তারা খাদ্য হিসেবে গ্রহণ করবে। সো আমি এখানে ধরলাম যে রাজশাহীতে সর্বমোট হচ্ছে 100টা গরু আছে। কয়টা গরু আছে ভাইয়া? ধরলাম 1000, বা ধরো 10,000 গরু আছে। কি আছে? 10,000 গরু আছে আর কি। রাজশাহীর মধ্যে টোটাল গরুর সংখ্যা আছে যে 10,000, প্রাকৃতিক দিক থেকে আমরা বলতেছি আর কি। রাজশাহীতে টোটাল গরুর সংখ্যা হচ্ছে 10,000। তো এখন কথা হচ্ছে, ধরো দীর্ঘদিন ধরে যদি মানুষ এখানে বসবাস করে আর কি, তাহলে দীর্ঘদিন ধরে যদি মানুষ এখানে রাজশাহীতে বসবাস করে এবং এই গরুগুলাই যদি প্রতিদিন তারা খাদ্য হিসেবে গ্রহণ করে, তাহলে একটা সময় এই যে গরুর সংখ্যাটা, এটা কি 10,000ই থাকবে? এটা কমে যাবে না ভাইয়া? এখানে দেখো 10,000 থেকে তোমার 8,000 হবে, 8,000 থেকে তোমার 7,000 হবে, 7,000 থেকে 5,000 হবে, 4,000, 6,000, তারপরে এইগুলো থেকে আসবে আস্তে আস্তে কত, 100 থেকে ধরো এইভাবে এরকম করতে করতে এক সময় কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এক সময় কি হয়ে যাবে, যে শেষ হয়ে যাবে না? প্রাকৃতিক খাদ্যগুলা যদি তুমি কি করো, তুমি যদি নিজে কিছু উৎপাদন না করে প্রকৃতি থেকেই যদি খাদ্য শুধুমাত্র সংগ্রহ করো বা গ্রহণ করো, তাহলে এক সময় খাদ্যগুলা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে না? শেষ হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে, যদি রাজশাহীর খাদ্যগুলা শেষ হয়ে যায়, তাহলে খাদ্য ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। তো তুমি কি রাজশাহীতে বসবাস করবা নাকি অন্য কোনো স্থানে চলে যাবা খাদ্যের সন্ধানে? অবশ্যই অন্য কোনো স্থানে খাদ্যের সন্ধানে চলে যাবা। এখন ধরো তুমি রাজশাহী থেকে ঢাকা চলে গেছো। কোথায় চলে গেছো? ঢাকা। ঢাকাতে তুমি দেখতেছো এখানে পর্যাপ্ত পরিমাণ খাদ্য আছে তোমার, এখানেও ঠিক সেম ধরো 20,000-এর মতো তোমার কি আছে,
গরু আছে আর কি, ঠিক আছে। আমি শুধুমাত্র খাদ্য হিসেবে গরুটাকেই ধরলাম আর কি। তো ধরো এখানে 20,000-এর মতো আছে, মানে পর্যাপ্ত পরিমাণ খাদ্য আছে। তো তুমি এখানে রাজশাহীতে দেখো দীর্ঘদিন ধরে থাকার ফলে এবং এখানকার বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক যে জিনিসগুলো এগুলো খাওয়ার ফলে একটা পর্যায়ে আস্তে আস্তে কি হচ্ছে, এটা শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার ফলে তুমি তো আর রাজশাহীতে থাকবে না, কেন? মানুষ খাদ্য ছাড়া থাকতে পারে না। ফলে সে কি করবে, সে এমন একটা জায়গায় চলে যাবে যেখানে খাদ্যের পর্যাপ্ততা আছে। ফলে কি করবে দেখো, তখন আবার এখানে রাজশাহীতে মানে ছেড়ে দিয়ে সে তখন ঢাকা চলে যাবে, যেহেতু ঢাকা 20,000 কি আছে, খাদ্য মজুদ আছে আর কি। সো সে রাজশাহী থেকে ঢাকা যাবে। আবার যখন ঢাকার খাদ্যগুলো ভোগ করতে করতে শেষ হয়ে যাবে, তখন আবার সে কি করবে, ঢাকা থেকে অন্য একটা জায়গায় চলে যাবে। যেমন ধরো ঢাকা থেকে ধরো পরে তখন সে চলে যাবে কোথায়, চট্টগ্রামে। অর্থাৎ দেখো কোথাও স্থানীয়ভাবে বা নির্দিষ্টভাবে কোথাও বসবাস করতেছে না, এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গায় তারা বসবাস করে বেড়াচ্ছে। কেন? খাদ্যের সন্ধানে। কেন বলো তো ভাইয়া? খাদ্যের সন্ধানে। তার মানে দেখো, তারা যেহেতু প্রকৃতির উপর নির্ভরশীল ছিল, তারা যেহেতু নিজেরাই কিছু উৎপাদন করতে পারতো না, এই জন্য তাদেরকে কি করতে হইতো, যে খাদ্যের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াইতে হইতো। মানে তারা যাযাবরের মতো জীবন যাপন করত। কিসের মতো ভাইয়া বলো তো? যাযাবরের মতো জীবন যাপন করতো আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে দেখো পরের বৈশিষ্ট্য বলতেছে, এখানে শ্রম বিভাজনের অভাব ছিল। অর্থাৎ এখানে শ্রম বিভাজনের অভাব মানে কি, যে এখানে কোনো ধরনের শ্রম বিভাজন ছিল না। এরকম ছিল না যে আমি মালিক তুমি শ্রমিক, ঠিক আছে, আমি যা বলবো তা তুমি করবা, এরকম না। এখানে সবাই পরিশ্রম করত, সমানভাবে সবাই পরিশ্রম করতো আর কি, ঠিক আছে, সমানভাবে সবাই পরিশ্রম করতো। এখানে শ্রম বিভাজন এখানে ছিল না, ঠিক আছে। এরপরে কি, এখানে মানুষ দলবদ্ধভাবে বসবাস করতো। কেন ভাইয়া দলবদ্ধভাবে বসবাস করতো? কারণ হচ্ছে দেখো, যে পশুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। মানে হচ্ছে দেখো, তারা যখন পশু শিকার করতে যাইতো, ঠিক আছে, ধরো সাপোজ ধরো তুমি কি করছো, যে একটা বাঘকে তুমি শিকার করতে গেছো। এখন ধরো মানে প্রাচীনকালের মানুষ তো বিভিন্ন ধরনের তোমার পশু পাখিকে ওইখানে হচ্ছে কি বলবো, যে ওরা হচ্ছে শিকার করে খাইতো আর কি। তো ধরো তুমি যদি কি করো, একটা বাঘকে যদি ধরো তুমি একাই যদি কি করো, একটা বাঘকে যদি শিকার করতে যাও, তাহলে কি হবে, তুমি বাঘকে শিকার করবা নাকি বাঘ তোমাকে শিকার করে নিবে? অবশ্যই বাঘ তোমাকে শিকার করে নিবে, তাই না? তো বিষয় হচ্ছে দেখো, তারা কি করতো, দলবদ্ধভাবে বসবাস করতো। অর্থাৎ তারা একাই শিকার করতে যাইতো না, সবাই একসাথে কি করতো, শিকার করতে যাইতো। এবং এই যে হিংস্র যে পশুগুলো যে আছে, এদের আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য তারা কি করতো, দলবদ্ধভাবে বসবাস করতো, একত্রে তারা বসবাস করতো আর কি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তাদের একটা বৈশিষ্ট্য ছিল। আর কি বৈশিষ্ট্য ছিল ভাইয়া? আর বৈশিষ্ট্য হচ্ছে দেখো, এখানে জনসংখ্যার অপ্রতুলতা ছিল। অপ্রতুলতা মানে বুঝতে পারছো, যে এখানে জনসংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। কি ছিল? কম ছিল। কেন? কারণ মানে জনগণ কি হতো, যে এখানকার লোকজন হচ্ছে নানান ধরনের রোগে মারা যাইতো। কেন মারা যাইতো? কারণ দেখো, তারা কি করতেছে, যে একটা পশু পাখি তারা শিকার করতেছে, শিকার করে ডিরেক্ট তাদের কাঁচা মাংস তারা খেয়ে ফেলতেছে। আমরা জানি কাঁচা মাংসের মধ্যে নানান ধরনের জীবাণু থাকে, তাই না? এবং দেখো প্রকৃতির যে বিভিন্ন ধরনের জিনিসপত্র, ওগুলো তারা কি করতেছে, যে তারা কাঁচায় তারা হচ্ছে গ্রহণ করতেছে। এর ফলে কি হচ্ছে, যে ওই যে জীবাণু, ওই জীবাণুগুলোর ফলে তাদের নানান ধরনের রোগ হইতো আর কি। এবং দেখো ওই সময় উন্নত পর্যায়ের কোনো ধরনের চিকিৎসা ছিল না, যে কারণে তারা কি হইতো, যে লোকজন হচ্ছে মারা যাইতো আর কি। এবং এখানে কি ছিল, জনসংখ্যার একটা অপ্রতুলতা ছিল আর কি, জনসংখ্যা তুলনামূলকভাবে কম ছিল এখানে। কেমন? আচ্ছা, পরে বলছে দেখো, এখানের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানে মানুষ সমভোগ করত, অর্থাৎ সমান ভোগ করতো। সমান ভোগ বলতে কি, যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই ভোগ করতো, অতিরিক্ত কিন্তু নিত না, ঠিক আছে। যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই ভোগ করতো আর কি, এরকম ধরনের বিষয়। এরপরে এইখানের মানুষরা হচ্ছে জাদুবিদ্যা এবং অতি প্রাকৃতের জ্ঞান ছিল। মানে জাদুবিদ্যায় তাদের কিছু হচ্ছে জ্ঞান ছিল, জাদু পারতো আর কি, ঠিক আছে। এরকম ধরনের একটা বিষয় ছিল এদের একটা বৈশিষ্ট্য। এরপরে এইখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে আগুনের আবিষ্কার। অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগের মানুষরা কি করে, যে পাথরের সাথে পাথর ঘষে সর্বপ্রথম আগুনের আবিষ্কার করে। এবং এই আগুনের আবিষ্কারটা কারা করছিল, একটু আগে বললাম, ক্রো-ম্যাগনন মানবরা আর কি আগুনের আবিষ্কারটা করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে দেখো, এই যে এই যুগের যে মানুষ ভাইয়া, এই যুগের মানুষরা ছিল অক্ষর জ্ঞানহীন। অর্থাৎ তারা কোনো ভাষা জানতো না। তারা কিভাবে কথা বলতো? তারা কথা বলতো হচ্ছে ইশারা ইঙ্গিতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইশারা ইঙ্গিতের মাধ্যমে কথা বলতো আর কি, বুঝতে পারছো? তোমরা যেমন তোমাদের বয়ফ্রেন্ডের সাথে ধরো ইশারা ইঙ্গিতের মাধ্যমে কথা বলো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মাধ্যমে যখন অনেকগুলো লোক উপস্থিত থাকে, তখন যেভাবে ইশারা ইঙ্গিতের মাধ্যমে কথা বলো, ওরাও ঠিক সেম ওই সময় কি করতো, ইশারা ইঙ্গিতের মাধ্যমে কথা বলতো আর কি, ঠিক আছে। সো ওদের কি ছিল না, কোনো ভাষা ছিল না, ওরা ইশারা ইঙ্গিতের মাধ্যমে কথা বলতো আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ভাইয়া, যে প্রথম দিকে তারা পোশাক ব্যবহার করতো না আর কি,
পরবর্তীতে তারা কি করে যে প্রকৃতির যে বিরূপ আবহাওয়া এটা থেকে রক্ষা পাওয়ার জন্য পরবর্তীতে তারা কি করে পোশাক পরিধান শুরু করে। তাহলে এখানকার বৈশিষ্ট্যগুলো কি দেখলাম, একটু সামারি করে দেই যে এখানকার মানুষ পুরোপুরি প্রকৃতির উপর নির্ভরশীল ছিল এবং এই প্রকৃতি থেকে যা পাইতো তাই শুধুমাত্র তারা খাইতো, এবং যেহেতু প্রকৃতির উপর নির্ভরশীল ছিল সেহেতু খাদ্য এক জায়গার খাদ্য শেষ হয়ে গেলে আরেক জায়গায় যাইতে হইতো, অর্থাৎ তারা যার যাবরের মতো জীবনযাপন করতো। এবং এখানে কোনো শ্রম বিভাজন ছিল না, মালিক শ্রমিক এরকম ধরনের কোনো শ্রম বিভাজন ছিল না, সবাই সমান ছিল এবং সবাই সমপরিমাণ কাজ করতো আর কি। এবং এখানে মানুষ দলবদ্ধভাবে বসবাস করতো, কেন? পশুর আক্রমণ থেকে, হিংস্র পশুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য দলবদ্ধভাবে বসবাস করতো। এরপরে এখানকার জনসংখ্যা অপ্রতুলতা ছিল, কারণ চিকিৎসা ব্যবস্থা ততটা উন্নত ছিল না এবং প্রকৃতির যে বিভিন্ন ধরনের পশু পাখির কাঁচা মাংস খাওয়ার ফলে ওইখানকার যে রোগ জীবাণু এগুলোর ফলে নানান ধরনের রোগ হইতো এবং উন্নত চিকিৎসা না থাকার কারণে মানুষ নানান ধরনের রোগে মারা যাইতো আর কি। এই জন্য জনসংখ্যার অপ্রতুলতা ছিল এবং সবাই সম পরিমাণ ভোগ করতো, কেউ অতিরিক্ত বেশি না, যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই খেত বা ভোগ করতো আর কি। এরকম একটা বৈশিষ্ট্য ছিল এবং এরা জাদুবিদ্যায় পারতো আর কি। এরপরে এরা আগুনের আবিষ্কার করে, পাশাপাশি হচ্ছে কি এই যুগের মানুষদের কোনো ভাষা ছিল না, এরা ইশারা ইঙ্গিতের মাধ্যমে কথা বলতো। এরপরে এরা শুরুর দিকে পোশাক পরিধান না করলেও আমাদের কি করে যে পরবর্তীতে বিরূপ আবহাওয়া থেকে বাঁচার জন্য তারা কি করে পোশাক পরিধান শুরু করে আর কি। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবা। এছাড়া আরেকটা বৈশিষ্ট্য আমি বলে দেই যে যদি উদ্দীপকের মধ্যে দেখতে পাও যে কি করতো, পাহাড়ের গুহার মধ্যে কি করতেছে যে চিত্র অঙ্কন করতেছে, এরকম ধরনের যদি কোনো ক্লু দেওয়া থাকে তাহলে বুঝবা এটা প্রাচীন প্রস্তর যুগ। কারণ প্রাচীন প্রস্তর যুগের মানুষ কি করতো যে তারা যেই জায়গায় বসবাস করতো, পাহাড়ে বসবাস করতো, ওই পাহাড়ের গুহার মধ্যে কি করতো যে পাহাড়ের গুহার যে ওয়ালগুলো আছে ওই ওয়ালের মধ্যে তারা চিত্র অঙ্কন করতো আর কি। ঠিক আছে, কি অঙ্কন করতো ভাইয়া? চিত্র অঙ্কন করতো। কিসের চিত্র? ওই যে শিকারের, তারা কিভাবে তীর ধনুক দিয়ে কি করে যে হচ্ছে আমাদের পশু শিকার করে, ওই চিত্রগুলো তারা অঙ্কন করতো। তাহলে এরকম ক্লু দেওয়া থাকলে বুঝবা এটা প্রাচীন প্রস্তর যুগ। ওকে, সো পরবর্তীতে আসি, বলছে নব্য প্রস্তর যুগের কথা। কিসের কথা বলতেছে? নব্য প্রস্তর যুগের কথা। তো দেখো নব্য প্রস্তর যুগ, প্রত্নতাত্ত্বিকবিদরা যে যুগটাকে নব্য প্রস্তর যুগ বলছে, ভূতাত্ত্বিকরা ওই যুগটাকে বলতেছে হ্যালোসিন যুগ। তাহলে প্রশ্ন আসবে, প্রত্নতাত্ত্বিকরা যেই যুগটাকে কি বলেছে? নব্য প্রস্তর যুগ বলেছে, এই যুগটাকে ভূতাত্ত্বিকরা কি বলে আখ্যায়িত করেছে? সেটা হচ্ছে হ্যালোসিন যুগ বলে। কি বলে ভাইয়া? হ্যালোসিন যুগ। এখন প্রশ্ন আসবে হ্যালোসিন যুগের মেয়াদকাল কত? এই যে দেখো 11,650 বছর আগ থেকে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত হচ্ছে এই হ্যালোসিন যুগের হচ্ছে মেয়াদকাল। ঠিক আছে, এগুলো এমসিকিউতে আসবে। এছাড়া প্রশ্ন এখানে বিগত সালের প্রশ্নতে দেখবা এটা আসছে যে এই নব্যপ্রস্তর যুগের মেয়াদকাল কত ছিল, মানে সূচনা হয় কবে? সূচনা হয় খ্রিস্টপূর্ব 7000 অব্দে। কবে ভাইয়া? খ্রিস্টপূর্ব 7000 অব্দে। এটা কিন্তু বিগত সালের প্রশ্নে আসছিল, দেখিও পাবা। তাহলে দেখো খ্রিস্টপূর্ব 7000 অব্দে কি হয়? নব্যপ্রস্তর যুগের হচ্ছে আমাদের সূচনা হয়। এবং দেখো এই যে নব্যপ্রস্তর যুগ, এই নব্যপ্রস্তর যুগকে অস্ট্রেলিয়ান নৃবিজ্ঞানী স্যার ভি গর্ডন চাইল্ড কি বলেছেন? যে নবপলীয় বিপ্লব বলে আখ্যায়িত করেছেন। কেন করেছেন ভাইয়া? এটার পিছনে কথা হচ্ছে, দেখো প্রাচীন প্রস্তর যুগে কি দেখলাম? প্রাচীন প্রস্তর যুগে মানুষ পুরোপুরি প্রকৃতির উপর নির্ভরশীল ছিল, অর্থাৎ প্রকৃতির উপর মানুষের কোনো কন্ট্রোল ছিল না। প্রকৃতি থেকে যা পাইতো তাই তারা খাইতো, প্রকৃতি থেকে না পেলে না মানে অনাহারে থাকতো আর কি, এরকম বিষয়। কিন্তু দেখো এই নবপ্রস্তর যুগে এসে কি করে যে মানুষের মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়, যেমন মানুষ কৃষির আবিষ্কার করে আর কি এই নব্যপ্রস্তর যুগে এসে আর কি। ঠিক আছে, ফলে কি হয় যে কৃষির আবিষ্কারের ফলে মানুষ কি করে প্রকৃতির উপর কিছুটা কন্ট্রোল নিয়ে আসে আর কি, অর্থাৎ তারা নিজেরা প্রকৃতির উপর আর বসে থাকে না আর কি, প্রকৃতি দিলে খাবো এরকম ধরনের জিনিসের উপর হচ্ছে বসে থাকে না, তারা নিজেরা উৎপাদন শুরু করে, নিজেরা কি করে তোমার হচ্ছে কি বিভিন্ন ধরনের পশু পালন করা তারা শুরু করে। ফলে কি হয় যে প্রকৃতির উপর থেকে নির্ভরশীলতা টুকটাক কমে যায় এবং প্রকৃতির উপর থেকে কন্ট্রোলটা কি হয় যে নিজেদের মধ্যে একটু নিয়ে আসে। তো এই যে পরিবর্তন, এই পরিবর্তন লক্ষ্য করে স্যার ভি গর্ডন চাইল্ড এই নব্যপ্রস্তর যুগকে নবপলীয় বিপ্লব বলে আখ্যায়িত করেন। কি বলে আখ্যায়িত করেন? নবপলীয় বিপ্লব বলে আখ্যায়িত করেন। এই যে দেখো আমরা এখানে দেখতে পাবো নবপলীয় বিপ্লব বলে হচ্ছে আমাদের আখ্যায়িত করেন। ঠিক আছে, এই যে দেখো এখানে সুন্দরভাবে দেওয়া আছে কিন্তু কেন আখ্যায়িত করে, এই যে দেখো নবপলীয় বিপ্লব বলে আখ্যায়িত করে। আমি যেই কথাটা বললাম ওটাই হচ্ছে জাস্ট মূল বক্তব্য আর কি। আচ্ছা, এরপরে ভাইয়া আমরা একটু যাই বৈশিষ্ট্যগুলো দেখি। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানকার বৈশিষ্ট্য। আমি বলছি নব্যপ্রস্তর যুগটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইয়ার উপরে। ঠিক আছে, আচ্ছা তিশা বলতেছে পুরাতন হয়েছি বলে আমাদেরকে ভুলে গেছে। না না না, কখনোই না, তোমাদেরকে অবশ্যই আমরা অনেক মিস করি। তোমরা যারা 23 ব্যাচের 24 ব্যাচের স্টুডেন্ট আছো তোমাদের সবাইকে অনেক মিস করি আর কি। আমাদের কথা হয় মাঝে মাঝে, আমরা যখন টিচাররা একসাথে হই তখন আমরা আসলে এগুলো নিয়ে আলোচনা করি আর কি, যে আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে। তোমাদেরকেও আমরা যারা আছি আমরা প্রত্যেকেই অনেক বেশি মিস করি আর কি, এবং তোমরা আমাদের অনেক অ্যাক্টিভ স্টুডেন্ট ছিলা। ঠিক আছে, সো আমি কি বলবো যে তোমাদেরকে অনেক মিস করি আমরা আর কি।
হয়তো সঙ্গত কারণে হয়তো বা তোমরা যেহেতু ইন্টারমিডিয়েট পার হয়ে গেছো সেই কারণে হয়তো বা তোমাদের সাথে আর কথা হয় না সেভাবে, বা হচ্ছে সময় দেওয়া হয় না আর কি বিভিন্ন ব্যস্ততার কারণে। বাট তোমাদেরকে অবশ্যই আমরা স্মরণে রাখছি এবং তোমাদেরকে অবশ্যই মিস করি আমরা আর কি। আমরা মাঝে মাঝেই কথা বলি তোমাদেরকে নিয়ে। আচ্ছা, নেক্সট ক্লাস কবে হবে এটা তোমার হচ্ছে রুটিনের মধ্যে জানাই দিব আর কি, নেক্সট আমার কবে ক্লাস হবে। আর এই সপ্তাহের যে রুটিনটা চলতেছে এটা তোমরা ফলো করো, বনিয়ামিন পেজে কিন্তু রুটিনটা পোস্ট করা আছে। সো দেখো এখানে আমরা একটু বৈশিষ্ট্যগুলো পড়ার চেষ্টা করি। সো বলছে ভাইয়া দেখো এখানে মনে রাখবা নব্য প্রস্তুত যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে কৃষির আবিষ্কার। কিসের আবিষ্কার ভাইয়া? কৃষির আবিষ্কার। তাহলে দেখো নব্য প্রস্তুত যুগে কি হয়, মানুষ কৃষির আবিষ্কার মানে করে আর কি, অর্থাৎ মানুষ উৎপাদন করতে শুরু করে। কি করে? উৎপাদন করতে শুরু করে। সো মানুষ কি করে? উৎপাদন করতে শুরু করে এবং পশুকে তারা পোষ মানাইতে শিখায় আর কি, ঠিক আছে? মানে কিভাবে পশুকে পোষ মানানো যায় সেই কৌশল তারা আয়ত্ত করে। তাহলে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার নব্যপ্রস্তুত যুগে সেটা হচ্ছে কৃষির আবিষ্কার। যদি উদ্দীপকে দেখো কৃষির আবিষ্কার, তাহলে চোখ বন্ধ করে এখানে নব্যপ্রস্তুত যুগ দাগায় দিয়ে আসবা বা হচ্ছে লিখে দিয়ে আসবা, কেমন? তাহলে দেখো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে ভাইয়া কৃষির আবিষ্কার। দেখো কৃষির আবিষ্কারের ফলে কি হয়, তারা নিজেরা উৎপাদন করতে শিখে। তাহলে উৎপাদন যে করতে শিখে, এখানে কি শুধুমাত্র তাদের যতটুকু দরকার অতটুকুই তারা উৎপাদন করতো? না, তাদের উৎপাদনের বেশি পরিমাণ তারা উৎপাদন করতে শেখে আর কি। ফলে কি হয় যে তারা বেশি করে কি করে? উৎপাদন করতে শিখে। কৃষির আবিষ্কারের ফলে কি হয়, তারা উৎপাদন করতে শিখে এবং এই উৎপাদন করার ফলে কি হয়, তারা খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে, অর্থাৎ খাদ্যে তারা কি করে? স্বয়ং সম্পূর্ণতা তারা হচ্ছে অর্জন করে। তাহলে কৃষির আবিষ্কার ফলে কি হয়, তারা উৎপাদন করতে শিখে এবং এর ফলে তারা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠে। এবং এই যে দেখো তারা নিজেরা তো খাদ্যের মধ্যে স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠে, তাহলে তারা কৃষির মানে ফলে কি হয়, তারা উৎপাদন করতে শিখে এবং নিজেরা তো খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়, পাশাপাশি তাদের যে অতিরিক্ত যে খাদ্যগুলো হইতো ওই অতিরিক্ত খাদ্যগুলো আবার তারা কি করে, যে হচ্ছে বিনিময় করা শুরু করে। দেখো উদ্ধৃত খাদ্যের উৎপাদন করত এবং উদ্ধৃত মানে কি? উদ্ধৃত মানে হচ্ছে অতিরিক্ত। তাহলে দেখো নিজেদের জন্য প্রয়োজন যতটুকু খাদ্য অতটুকু তো উৎপাদন করতোই, পাশাপাশি তাদের যে উদ্ধৃত খাদ্য হইতো আরো কিছু অতিরিক্ত খাদ্য তারা উৎপাদন করতে পারতো এই কৃষির আবিষ্কারের ফলে। ফলে কি হইতো, এই যে উদ্ধৃত বা অতিরিক্ত যে খাদ্যটা, এই খাদ্যটা তারা কি করতো? বিনিময় করত বা বাণিজ্য করতো আর কি, ঠিক আছে? ফলে কি হয়, এই যে নব্যপ্রস্তুত যুগে আমাদের ব্যবসা বাণিজ্য এবং বিনিময় প্রথার প্রচলন ঘটে। মানে কি বিনিময় প্রথা? কি বার্টার সিস্টেম। একটা পণ্যের বিনিময়ে তুমি আরেকটা পণ্য কি করতেছো? এক্সচেঞ্জ করতেছো। এটাকে বলা হচ্ছে বার্টার সিস্টেম। কি বলা হয়? বার্টার সিস্টেম। যারা গ্রামে থাকো তারা দেখবা যে আমাদের যারা দাদি বা নানিরা আছে ওনারা কি করে, ওনারা হচ্ছে পোলার চালের সাথে ভাতের চাল কি করে? এক্সচেঞ্জ করে। অর্থাৎ পোলার চাল একটা পণ্য, ভাতের চাল একটা পণ্য, এই যে দুইটা পণ্যের মধ্যে যখন কি করা হবে? এক্সচেঞ্জ করা হবে, তখন সেটাকে বলা হবে বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম। তাহলে আমাদের দাদি নানিরা দেখবে অনেক সময় বলে যে আমি কি করব, তোমাকে 10 কেজি ভাতের চাল দিব, তুমি আমাকে 2 কেজি পোলার চাল দিও। অনেকে ধরো যারা পোলার চাল কি করেনি, যে আবাদ করেনি, বাট ভাতের চাল অনেকগুলো আছে, ধরো এমন একজন দাদি আরেকজন দাদিকে বলতেছে এরকম ধরনের আর কি, যে আমি তোমাকে 10 কেজি ভাতের চাল দিব, তুমি আমাকে 2 কেজি পোলার চাল দিও আর কি, ঠিক আছে? সো এইভাবে করে একটা পণ্যের বিনিময়ে আরেকটা পণ্য এক্সচেঞ্জ করাটাকে বলা হচ্ছে বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম। সো এই যে বার্টার সিস্টেমের প্রচলন শুরু হয় ভাইয়া এই সময়টাতে, এবং মানুষের কি হয়? ব্যবসা বাণিজ্য করা শুরু করে আর কি, ঠিক আছে? এই যুগে ব্যবসা বাণিজ্য এবং বিনিময় প্রথার প্রচলন ঘটে। এর ফলে কি হয় দেখো, যে কৃষির আবিষ্কার হচ্ছে, ফলে কি হচ্ছে, তারা নিজেরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, পাশাপাশি তারা অতিরিক্ত উৎপাদন করতেছে এবং অতিরিক্ত উৎপাদনের যে অংশটা, ওই অংশটা তারা আবার কি করতেছে? বিনিময় করে নিচ্ছে। যেটা অতিরিক্ত সেটা তার তো আর লাগতেছে না, ফলে কি করতেছে? ও ওইটা অন্যকে দিয়ে ওর যেটা প্রয়োজন সেটা অন্যের কাছ থেকে সে নিচ্ছে, অর্থাৎ বিনিময় প্রথার প্রচলন এখানে ঘটতেছে। এর ফলে কি হচ্ছে দেখো, কৃষির আবিষ্কারের ফলে এখানে একটা ব্যক্তির মালিকানার উদ্ভব ঘটে, যে আমি ভাইয়া কষ্ট করে উৎপাদন করছি, তাহলে এই জমির যে শস্যগুলা এগুলো আমার। তার মানে কি? আমার মানে কি? ব্যক্তিগত মালিকানার একটা উদ্ভব ঘটে। ফলে কি হচ্ছে দেখো, ব্যক্তিগত মালিকানার উদ্ভব ঘটে এই হচ্ছে নব্যপ্রস্তুত যুগে। এরপর দেখো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে পরিবারের উৎপত্তি ঘটে। কেন পরিবারের উৎপত্তি ঘটে? কারণ হচ্ছে দেখো, যখন তুমি কৃষি কাজ করবা তখন তোমাকে কি করতে হবে? স্থায়ীভাবে বসবাস করতে হবে। ধরো দিনাজপুরে তুমি কি করছো, যে একটা জমিতে ধান লাগাই দিছো, দিয়ে তুমি কি করছো? ধানটা রোপণ করে রাজশাহীতে চলে আসছো। এখন তুমি যদি ওই ধান পরিচর্যা না করো বা ওই ধান গাছের গুলোর যদি যত্ন না নাও, তাহলে কি ওই জমি থেকে ভালো শস্য হবে? হবে না। ফলে কি করতে হবে তোমাকে? যে ওই
মানে ধানের জমি থেকে যদি তোমাকে ভালো ফসল পেতে হয় তাহলে তোমাকে ওইখানে স্থায়ীভাবে বসবাস করতে হবে, করে ধানের জন্য পর্যাপ্ত যে জিনিসগুলো সেচ থেকে শুরু করে সার বিষ এই জিনিসগুলা বা তোমার যেগুলো হচ্ছে ধানের জন্য যেগুলো হচ্ছে প্রদান করতে হবে জমিতে আর কি, ওই জিনিসগুলো তুমি যদি ভালোভাবে মানে ওইখানে প্রদান করো তাহলে কি হবে যে ওইখান থেকে শস্য ভালো হবে। এখন তুমি জাস্ট ধান গাছ লাগাই দিয়ে দিনাজপুরে ধান গাছ লাগা দিয়ে রাজশাহীতে চলে আসো, তাহলে কি তোমার ধান গাছ ভালো হবে? হবে না। সো দেখো এই যে ধান কৃষির যে আবিষ্কারটা হলো এর ফলে কি হচ্ছে মানুষকে স্থায়ীভাবে বসবাস করতে হচ্ছে, তাই না? সো স্থায়ীভাবে বসবাস করতে হচ্ছে কোনো একটা জায়গায়। দেখো উৎপাদন করতেছে, করার ফলে কি হচ্ছে যে মানুষ ওই জায়গাটা ছেড়ে আর অন্য কোথাও যেতে পারতেছে না। কেন? কারণ অন্য জায়গায় চলে গেলে তো এখান থেকে আর ফসল পাবে না সে। ফলে কি হচ্ছে স্থায়ীভাবে বসবাস করতে শুরু হচ্ছে, মানে করার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। এবং যখন তারা স্থায়ীভাবে বসবাস করা শুরু করতেছে বা যখন তারা তাদের মধ্যে স্থায়ীভাবে বসবাস করার প্রবণতাটা দেখা দিচ্ছে যাযাবর জীবন ছেড়ে, তখন তাদের মধ্যে পরিবারের উৎপত্তি ঘটে আর কি, ঠিক আছে? অর্থাৎ যখন তাদের মধ্যে স্থায়ীভাবে বসবাস করার বিষয়টা দেখা দেয় তখন তাদের মধ্যে পরিবারের উৎপত্তি ঘটে আর কি। অর্থাৎ তারা বিয়ে শাদী করে এক জায়গায় কি করে মানে সংসার শুরু করে, এরকম মানে এক কথায় পরিবারের উৎপত্তি ঘটে আর কি। তাহলে এখানকার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? এছাড়া দেখো এই যুগের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই যুগের মানুষরা হচ্ছে আত্মা প্রেতাত্মাতে মানে করতো, মানে ভূতে বেশ বিশ্বাস করতো আর কি, ঠিক আছে? এবং তারা এই ভূত থেকে রক্ষা পাওয়ার জন্য কি করতো? বিভিন্ন গাছপালার পূজা করতো আর কি। বুঝতে পারছো? এরকম ধরনের কাহিনী। ওকে, তাহলে বৈশিষ্ট্যগুলো কি? এই যুগে হচ্ছে কৃষির আবিষ্কার হয়, তারা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে এবং দেখো খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার ফলে কি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে, পাশাপাশি তাদের উদ্ধৃত খাদ্যের উৎপাদনও তারা করে, মানে অতিরিক্ত খাদ্য উৎপাদন করে। এবং এই অতিরিক্ত খাদ্যের উৎপাদনের ফলে কি হয় যে ওই অতিরিক্ত খাদ্যগুলো তারা কি করে? বিনিময় করে অন্য দ্রব্যের সাথে, যেটা তার মানে অতিরিক্ত খাদ্যটা তো তার আর লাগবে না, ওটা সে অন্য কাউকে দিয়ে তার যেটা লাগবে সেটা সে অন্য কারো কাছ থেকে নেয়। এইভাবে বিনিময় প্রথার প্রচলন করে। এবং যেহেতু কৃষির আবিষ্কারের ফলে নিজেরা কষ্ট করে উৎপাদন করতো, ফলে কি হয়? এখানে ব্যক্তি মালিকানার একটা উদ্ভব ঘটে। এবং এখানে দেখো কৃষি কাজ করার ফলে যেহেতু স্থায়ীভাবে বসবাস করার প্রয়োজনীয়তা দেখা দেয়, ফলে তাদের মধ্যে যাযাবর জীবনের পরিসমাপ্তি ঘটে এবং তাদের মধ্যে পরিবারের উৎপত্তি হয়। এই হচ্ছে আমাদের কি নবপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে ভাইয়া, এই হচ্ছে আমাদের কি টোটাল বিষয় আর কি। কেমন? আচ্ছা, এই দুইটা যুগ একটু ভালোভাবে বুঝতে পারছো কিনা ভাইয়া? একটু জানাও তো আমাকে, একটু জানাও তো বুঝতে পারলা কিনা? এতটুকু ক্লিয়ার? যতটুকু পড়াইছি বলো তো ভাইয়া ক্লিয়ার কিনা? আচ্ছা, যতটুকু পড়লাম এটার উপর তাহলে 2-3টা একটু এমসিকিউ সলভ করি আমরা। একটু জানাও তো আমাকে কমেন্ট করে ক্লিয়ার কিনা। আচ্ছা, ক্লাসটা অনেক হেল্পফুল মনিরা মুন্নি বলতেছে। ওকে, থ্যাংক ইউ আপু। ক্লাসটা শেষ করতে পারলে হয়তো বা ভালো হইতো। আর তারপরেও আমরা হচ্ছে যতটুকু পড়ছি এটার উপর একটু এমসিকিউ দেখার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এমসিকিউগুলো একটু দেখবো। এই যে এখান থেকে এমসিকিউ আমরা দেখা শুরু করবো, ঠিক আছে? ওকে, বুঝতে পারলা কিনা একটু জানাও আমাকে, একটু কমেন্ট করে জানাও কাইন্ডলি। আর ক্লাসটাকে অবশ্যই শেয়ার করতে হবে তোমাদের মধ্য থেকে, যেটা বললাম যে যারা বেশি করে আমাদের ক্লাসগুলো শেয়ার করবে এবং এই প্রত্যেকটা ক্লাসের উপর যারা হ্যান্ড নোট পোস্ট করবে তাদের মধ্য থেকে কিন্তু ক্লাস শেয়ার করার জন্য 3জন এবং হ্যান্ড নোট পোস্ট করার জন্য 3জনকে কিন্তু আমাদের কি করা হবে? চলো শিখির যে টি-শার্ট, এটা আমাদের পক্ষ থেকে মানে তোমাদের জন্য একটা মানে কি বলবো এক প্রকারের ভালোবাসা আর কি, ঠিক আছে? এটাই, এর বাইরে আর কিছু না। তোমরা এত কষ্ট করে ক্লাস করতেছো, ক্লাস শেয়ার করতেছো, হ্যান্ড নোট পোস্ট করতেছো, যেটার জন্য আমরা তো আর ধরো সবাইকে দিতে পারবো না। সো ওর মধ্যে থেকে হয়তো আমরা কি করব যে কয়েকজনকে বেছে নিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? তো এটা ধরো আমাদের পক্ষ থেকে একটা কি এক প্রকারের ভালোবাসা তোমাদের জন্য আর কি। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো আমরা একটু এমসিকিউ সলভ করার চেষ্টা করি। ওকে, তোমাদের অনেকেই বুঝতে পারছো প্রবাবলি, অনেকেই বলছো ক্লিয়ার, সব বুঝছি। ওকে, ভেরি গুড। তারপরে হচ্ছে ওকে 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 ঠিক আছে, মুন্না বলতেছে ক্লিয়ার, সন্না ক্লিয়ার, ওকে, সাদাত ক্লিয়ার, ওকে। আচ্ছা, সবাই ক্লিয়ার তাই না? ক্লাসে যারা উপস্থিত ছিল আই হোপ সবাই ক্লিয়ার। এখন আমরা একটু এমসিকিউ সলভ করার চেষ্টা করি ভাইয়া, কেমন? আচ্ছা, এমসিকিউটা দেখবো। তাহলে দেখো একটু দেখার চেষ্টা করো। বলছে দেখো আমি সলভ করে দিচ্ছি, হ্যাঁ, কিভাবে সলভ করতে হবে আমি জাস্ট তোমাদেরকে প্রসেসগুলো বলে দিই। এবং এমসিকিউ সলভ করার ক্ষেত্রে কিন্তু আমি যেটা করি সেটা বিশ্লেষণ করার চেষ্টা করি আর কি। সো আমার প্রত্যেকটা এমসিকিউ কিন্তু আমি এইভাবে সলভ করাই আর কি, তোমরা দেখলেই বুঝতে পারবা। এখন দেখো বলছে দেখো বিলুপ্ত সংস্কৃতির অধ্যয়নকে কি বলা হয়?
কি বলা হয় ভাইয়া বলো তো? প্রত্নতত্ত্ব, তাই না? প্রত্নতত্ত্ব কি করে? আমাদের বিলুপ্ত সংস্কৃতিকে নিয়ে আলোচনা করে, যেটার উপস্থিতি আগে ছিল এখন আর নেই। ঠিক আছে, তাহলে এটাকে নিয়ে আলোচনা করে, তাহলে উত্তর কি হবে? প্রত্নতত্ত্ব হবে। কি হবে বলো তো? প্রত্নতত্ত্ব হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দ্বিতীয় প্রশ্ন বলতেছে প্রত্নতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ কি? প্রত্নতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে আর্কিওলজি। কি বলতো ভাইয়া? আর্কিওলজি, ARCHAEOLOGY, আর্কিওলজি। তাহলে এটা খুব ভালোভাবে মনে রাখবা, এটা কিন্তু অ্যাডমিশনে আসবে, স্পেলিং এর ক্ষেত্রে আসে। তাহলে কি হবে বলতো? এই যে আর্কিওলজি, এই আর্কিওলজি শব্দটা হচ্ছে আমাদের প্রত্নতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ। তাহলে এই যে আর্কিওলজি শব্দটা, এটা কোন শব্দ থেকে আসছে ভাইয়া? গ্রিক শব্দ। গ্রিক কোন শব্দ থেকে আসছে? দেখো দুইটা শব্দ থেকে আসছে, একটা হচ্ছে আর্খায়োস আর একটা হচ্ছে লজিয়া। একটা হচ্ছে আর্খায়োস আর একটা কি? লজিয়া থেকে আসছে, তাই না? তাহলে দেখো লজিয়া শব্দের অর্থ হচ্ছে বিদ্যা, আর আর্খায়োস শব্দের অর্থ হচ্ছে পুরনো বা প্রাচীন। তাহলে এই হচ্ছে আমাদের 3 নাম্বার। তাহলে এরপরেরটা বলছে দেখো প্রত্নতত্ত্ব কি? তাহলে এখানে প্রথমে প্রশ্ন বলছে দেখো প্রত্নতত্ত্ব কি? বলছে প্রত্নতত্ত্ব কি অতীত সমাজের বিবরণ, অতীতের ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ, নাকি হচ্ছে অতীত সংস্কৃতির সম্পর্কিত পাঠ, সরি বলছে সংস্কৃতি সম্পর্কিত পাঠ, নাকি অতীত ঘটনাবলীর বিবরণ? আমরা কি জানি যে প্রত্নতত্ত্ব হচ্ছে আমাদের অতীতের কি করে? যে অতীতের ইতিহাস খুঁজে বের করে, তাই না ভাইয়া? তাহলে অতীতের যে ধ্বংসাবশেষ, অর্থাৎ যেটা আগে ছিল এখন আর নেই, এমন জিনিসগুলোকে নিয়ে কি করে? আলোচনা করে। তাহলে এই যে প্রত্নতত্ত্ব হচ্ছে অতীতের ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ। কি বলতো? অতীতের ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ। এরপরে প্রশ্ন হচ্ছে দেখো, আমি বলছিলাম ডিকশনারি অফ অ্যানথ্রোপোলজি, এই গ্রন্থটার লেখককে? এই গ্রন্থটার লেখক হচ্ছে আমাদের কে বলতো? যে আমাদের ইবি টেইলর, তাই না? ইবি টেইলর, এডওয়ার্ড বার্নেট টেইলর। আরো দুইটা গ্রন্থের নাম লিখে দিচ্ছি যেটা কাজে লাগবে তোমাদের। একটা হচ্ছে দাস ক্যাপিটাল। কে বলতো ভাইয়া? দাস ক্যাপিটাল। ঠিক আছে, এই দাস ক্যাপিটাল গ্রন্থটার লেখক হচ্ছে কার্ল মার্কস। কার্ল মার্কস, ঠিক আছে, কার্ল মার্কস। আর আরেকটা গ্রন্থ হচ্ছে দি রিপাবলিক। এই গ্রন্থটার লেখক হচ্ছে প্লেটো। খুব গুরুত্বপূর্ণ। আমি যখন সমাজবিজ্ঞান প্রথম পত্র পড়াইছি, প্রথম পত্রের প্রথম অধ্যায়ে অনেকগুলো গ্রন্থ আছে, ওই গ্রন্থগুলোর নাম কিন্তু আমি আমার স্লাইডের মধ্যে দিয়ে রাখছি। হ্যাঁ, তোমরা যারা টার্গেট 90 মানে কোর্সে আমাদের ভর্তি আছো তারা কিন্তু জানো। ও হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেছে, আমাদের কিন্তু একটা কোর্স আছে তোমাদের জন্য টার্গেট 90+ নামে আর কি। হ্যাঁ, যেখানে মানবিক বিভাগের যে 13টা সাবজেক্ট আছে না, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি থেকে শুরু করে সবগুলো সাবজেক্টের A to Z, মানবিক বিভাগের সবগুলো সাবজেক্টের A to Z কিন্তু পড়ানো হয়, এবং খুব অল্প একটা কোর্স ফিতে, কিন্তু সামান্য পরিমাণ একটা কোর্স ফিতে। তো তোমাদের মধ্য থেকে যদি কেউ এই কোর্সে ভর্তি হতে চাও, তাহলে কিন্তু তোমরা আমাদের উপরে এই ক্লাসের উপরে যে ক্যাপশনটা দেওয়া আছে, এই ক্যাপশনটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। ওইখানে সবগুলো ডিটেলস দেওয়া আছে, ভর্তি প্রসেস সবকিছু দেওয়া আছে, আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু ওখান থেকে ভর্তি হয়ে যেতে পারো। তো আমি আমার যেই মানে টার্গেট 90+ যে ব্যাচটা আছে, ওইখানে প্রত্যেকটা স্লাইডের মধ্যে কিন্তু আমি উল্লেখ করে দেই যে এই গ্রন্থগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কোনটা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো বলে দেই। সো এই দুইটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, সেটা একাডেমিকের জন্য, পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য। প্রশ্ন আসবে ডাস ক্যাপিটাল গ্রন্থটা কার লেখা? এটা হচ্ছে কার্ল মার্কসের লেখা একটা গ্রন্থ, যেটা 1867 সালে প্রকাশিত হয়। কত সালে? 1867। এরপরে প্রশ্ন আসবে দি রিপাবলিক, এই গ্রন্থটার লেখকে? এটার লেখক হচ্ছে আমাদের প্লেটো। কে বলতো? প্লেটো আর কি। ঠিক আছে, তাহলে এই দুইটা মনে রাখবা। তাহলে এখানে প্রশ্ন বলছে কি? ডিকশনারি অফ অ্যানথ্রোপোলজি, এই গ্রন্থটার লেখক কে ভাইয়া? এই গ্রন্থটার লেখক হচ্ছে ইবি টেইলর, এডওয়ার্ড বার্নেট টেইলর। ওকে, আচ্ছা এরপরে বলছে দেখো, এরপরে বলতেছে দেখো প্রস্তর যুগের মাধ্যমে। আচ্ছা সবকিছু কোর্সের বিস্তারিত আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, ওইখানে মানে আমাদের যে ইয়াটা দেওয়া আছে না, ক্যাপশনটা দেওয়া আছে না, দেখো এই ক্লাসের উপরে ক্যাপশন দেওয়া আছে, ওই ক্যাপশনে সবকিছু বিস্তারিত দেওয়া আছে, ওইখান থেকে দেখে নাও। আচ্ছা বলছে দেখো প্রস্তর যুগের মধ্যে সবচেয়ে বড় যুগ কোনটা? আমরা জানি প্রস্তর যুগের মধ্যে সবচেয়ে বড় যুগ হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। কেন? কারণ এই যুগের মেয়াদকাল ছিল 2 লক্ষ বছর। ঠিক আছে, সবচেয়ে বড় হচ্ছে আমাদের কি? প্রাচীন প্রস্তর যুগ, সবচেয়ে বড় হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। এরপর বলছে ভাইয়া নিয়ান্ডারথাল মানুষ কোন যুগের অধিবাসী বলতো? কোন যুগের? দেখো নিয়ান্ডারথাল হচ্ছে মধ্য প্রাচীন প্রস্তর যুগের, আর ক্রোম্যাগনন মানুষ হচ্ছে উচ্চ প্রাচীন প্রস্তর যুগের। তাহলে এখানে বলছে দেখো মধ্য প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর নাকি লৌহ যুগ নাকি তাম্র যুগ? তাহলে উত্তর কি হবে? এই যে মধ্য প্রাচীন প্রস্তর। এবং দেখো আমার এমসিকিউর স্লাইডের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আমি শুধু এমসিকিউর উত্তর দিয়ে দিই না, ওই রিলেটেড যতগুলো জিনিস গুরুত্বপূর্ণ আছে ওই জিনিসগুলো দিয়ে দিই, যাতে করে তোমাদের বইটা আর কষ্ট করে কি করতে না হয়, যে ঘেটে ঘুটে যাতে না পড়তে হয়। জাস্ট এখানে পরীক্ষার আগে চোখ বুলালেই যাতে কি করতে পারো, যে এমসিকিউ
দাগাইতে পারো। দেখো আমি এখানে বলে দিছি যে নিয়ান্ডারথাল মানুষ কোন যুগের, প্রাচীন প্রস্তর যুগের। আবার দেখো আমি সাইড নোট দিয়ে দিছি যে ক্রোম্যাগনন মানুষ কোন যুগের অধিবাসী, এই যে দেখো উচ্চ প্রাচীন প্রস্তর যুগের অধিবাসী। তাহলে দুইটা জিনিসই একসাথে জানা হয়ে গেল তোমার, তাই না? তাহলে কষ্ট করে আর তোমাকে কি করতে হবে না, করতে হবে না। পরীক্ষার আগে স্লাইডটা যদি ভালোভাবে রিভাইজ করে যাও তাহলে তোমার জন্য সুবিধা হবে। এরপরে বলছে দেখো সমাজ বিবর্তনের মানে কি বলতেছে দেখো এখানে বলতেছে দেখো সমাজ বিবর্তনের দীর্ঘতম যুগ কোনটা। তাহলে আমরা জানি যে এই যে সমাজ বিবর্তনের হচ্ছে কি আমাদের দীর্ঘতম যুগ হচ্ছে এই যে পুরোপলীয় কোনটাকে বলা হচ্ছে, প্রাচীন প্রস্তর যুগের অপর নাম হচ্ছে পুরোপলীয় যুগ আর কি, ঠিক আছে? তাহলে এই যে পুরোপলীয় যুগটা হচ্ছে সমাজ বিবর্তনের দীর্ঘতম যুগ। এই পুরোপলীয় কার অপর নাম ভাইয়া? প্রাচীন প্রস্তর যুগের অপর নাম। হ্যাঁ, আচ্ছা এরপর বলছে দেখো মধ্যপ্রাচীন প্রস্তর যুগের সময়কালে মানে মধ্যপ্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতিকে কি বলা হয়, পড়াইছিলাম, মুন্তেরীয় বলা হয়। কি বলা হয়? মুন্তেরীয় বলা হয়। তাহলে মধ্যপ্রাচীন প্রস্তর যুগের সময়কার সংস্কৃতিকে কি বলে ভাইয়া? মুন্তেরীয় বলা হয় আর কি, ঠিক আছে? এবং দেখো এই মধ্যপ্রাচীন প্রস্তর যুগের মানুষরা কিন্তু চিত্রশিল্প এবং মৃৎশিল্পে পটু হয়ে ওঠে, অর্থাৎ চিত্রশিল্পে এবং মৃৎশিল্পে তারা দক্ষতা অর্জন করে, ঠিক আছে? আচ্ছা এরপরে বলছে দেখো সর্বপ্রথম পাথরের সাথে পাথর ঘষে কোন ধরনের মানুষ কি করে, যে আগুনের আবিষ্কার করে। আমি বলছিলাম এই যে ক্রোম্যাগনন মানুষরা কি করে, সর্বপ্রথম পাথরের সাথে পাথর ঘষে আগুনের আবিষ্কার করে আর কি, ঠিক আছে? আগুনের আবিষ্কার করে। এরপরে দেখো এখান থেকে আরেকটা বিষয় বলছে দেখো প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান উদ্দেশ্য কি ছিল? প্রস্তর যুগের মানুষের প্রধান উদ্দেশ্য ছিল খাদ্য সংগ্রহ করা, অর্থাৎ তারা নিজেরা উৎপাদন করতে পারতো না, প্রকৃতি থেকে খাদ্য সংগ্রহ করাই ছিল কি তাদের প্রধান উদ্দেশ্য আর কি, ঠিক আছে? এবং এই খাদ্য প্রকৃতির উপর নির্ভর করার ফলে কি হচ্ছে যে তাদের সমস্ত বিষয়বস্তুগুলো কিন্তু কি ছিল, যে প্রকৃতির উপর নির্ভরশীল থাকার কারণে তাদেরকে যাযাবরভাবে জীবনযাপন করতে হয়েছে, দলবদ্ধভাবে বসবাস করতে হয়েছে, তাই না? তারপরে হচ্ছে কি শ্রম বিভাজন ছিল না, সমান কাজ করতে হয়েছে, জনসংখ্যার অপ্রতুলতা ছিল, এই সবগুলা এটার উপর বৈশিষ্ট্য করে এটার উপর নির্ভর করে কিন্তু সব বৈশিষ্ট্যগুলো পড়ে আসে। তাহলে প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান উদ্দেশ্য কি ছিল ভাইয়া? খাদ্য সংগ্রহ করা আর কি, ঠিক আছে? তাহলে এই যে আরেকটা এমসিকিউ আমি পড়াবো, এই লাস্ট এটাই আর কি। হ্যাঁ, বলছে দেখো সুমনা কি করছে, যে জাদুঘরে বেড়াতে, সমস্যা নেই ভাই আমারই ক্লাস। আচ্ছা, সুমনা জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন ছবি দেখতে পায়। ছবিটিতে বলছে আদিম মানুষের হাতে তীর ধনুক আছে, এছাড়া মানুষগুলো আবার গুহার দেওয়ালে ছবি আঁকছে। এই যে দেখো গুহার দেওয়ালে ছবি আঁকছে, একটু আগেই বললাম গুহার দেওয়ালে ছবি আঁকছে, এবং এই কথাটা যখনই দেখবা তখনই বুঝবা এটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। তাহলে এখানে বলছে দেখো উদ্দীপকে সুমনার দেখা ছবিটিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তাহলে উত্তর কি হবে? এই যে প্রাচীন প্রস্তর যুগ। যখনই দেখবা কি করছে, ছবি আঁকছে, গুহার দেওয়ালে কি করছে, ছবি আঁকছে। কিসের ছবি? এই যে তীর ধনুক দিয়ে শিকার করার ছবি। যখনই দেখবা এটা আছে তখনই বুঝবা এটা প্রাচীন প্রস্তর যুগ। সো এই যে প্রাচীন প্রস্তর যুগ উত্তর হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কি বলতো ভাইয়া আমাদের টোটাল এমসিকিউ আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কি টোটাল এমসিকিউ। আরো অনেকগুলো ছিল, সময় স্বল্পতার জন্য আমি জাস্ট তোমাদেরকে এতগুলো সলভ করতে পারিনি। তবে তোমাদের মধ্য থেকে যদি কেউ টার্গেট 90+ ব্যাচে আসো তখন আমি সবকিছু তোমাদেরকে বিস্তারিত পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো এতটুকুই। ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমি জানি না, আমার কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবা। তোমাদের যে নোটগুলো ক্লাসের উপরে তোমাদের যে নোট, এই নোটগুলো তোমরা পোস্ট করার চেষ্টা করবা, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর তোমরা বেশি বেশি করে ক্লাসগুলো শেয়ার করো, ক্লাসগুলো করো নিয়মিত, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, এবং হচ্ছে আমাদের সাথে থাকার চেষ্টা করো। আমি জাস্ট এতটুকু বলতে পারি, তুমি যদি আমার সাথে থাকো, সেটা পেইড হোক বা ফ্রি হোক, অ্যাটলিস্ট কিছু না কিছু শিখবা আর কি, ঠিক আছে? মানবিক বিভাগের যে সাবজেক্টগুলো, আমাদের যে কলিগগুলো আছে, আমার যে কলিগরা আছে, স্পেশালি তোমাদের সানোয়ার ভাইয়া, তৌফিক ভাইয়া, তোমাদের হচ্ছে বাকি যে আপুরা আছে, ঠিক আছে? সবাই কিন্তু অনেক সুন্দর করে তোমাদেরকে পড়ায়, এবং শুধু পড়ায় না, পাশাপাশি একদম প্রত্যেকটা জিনিস কিন্তু ওরা বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে? এবং পাশাপাশি হচ্ছে তোমাদেরকে যে কোনগুলো তোমাদের জন্য ভার্সিটি এডমিশনের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু কি করে দেয়, ধরায় দেয় আর কি। সো কি করতে পারো তোমরা চাইলে আমাদের টার্গেট 90+-এ কিন্তু ভর্তি হতে পারো। ডিটেলস তো হচ্ছে ক্যাপশনের মধ্যে দেওয়া আছে, এখান থেকে দেখে নিও, ঠিক আছে? তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।